তাণ্ডবকে যখন আমরা বয়কটে ডাক দিলাম, আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, প্রশ্নবোধক চিহ্ন ছিল বা প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর আজকে আমরা উত্তর দেওয়ার জন্য মূলত লাইভে জয়েন হয়েছি। তাণ্ডব মুভিতে যে কেমিও ছিল, সেই সকল হিরো নিশু, কথিত সুপারস্টার, সে তো একটা বাঘের খাঁচার মধ্যে বন্দী হয়েছে। শাহরিয়ার শাকিলটা একটা খাঁচা তৈরি করেছে, ওই খাঁচার মধ্যে নিশু নামের সেই সকলকে ঢুকিয়ে আটকে রেখেছে। যখন যেটা বলবে, এই নিশু তুই আমার আব্বা ডাক, আর নিশু তখন শাহরিয়ার শাকিলদেরকে আব্বা ডাকবে, এবার দাদা ডাক, এবার দাদা ডাকবে। তো শাকিব খানকে ওইভাবে খাঁচার ভিতর কিন্তু বন্দি করতে পারতেছে না, কারণ কোনো না কোনো ভাবে শাকিব খান ওই খাঁচা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বিদায় নতুন ডিরেক্টর, নতুন নতুন প্রোডাকশন হাউসের সঙ্গে সে কাজ করে নিজের প্রমাণটা দেখানোর প্রচেষ্টা করছেন শাকিব ভাই। কিন্তু এর মধ্যে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই ষড়যন্ত্রের সঙ্গে শাকিব ভাই নিশ্চয়ই খুব কাছে নিয়ারেস্ট মানুষগুলো জড়িত আছে। জড়িত না থাকে তাহলে শাকিব ভাইকে এতটা আপ এন্ড ডাউন করতে বা করার মতো সাহস কেউ পেত না। মূল বিষয়টি হলো শাকিব ভাই সতর্ক হতে হবে। এখন শাকিব ভাইয়ের আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। যেমন তুমি কিছুক্ষণ আগে কোনালের কথা কইলা, এই ধরনের কিছু লোকজন আছে। যেমন বঙ্গবন্ধুর পোস্ট দেওয়া নিয়ে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে সাকিব ভাই আমেরিকা থাকাকালীন বঙ্গবন্ধুর পোস্টটা তার পেজে দেওয়া হইলো। এরপর কি প্রচারণা করলো যে সাকিব খান প্রতিটি দেশের জাতীয় সন্তান, সূর্য সন্তানদের জন্ম দিবস, মৃত্যু দিবস, অমুক দিবস নিয়ে পোস্ট করবে। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, অনেক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের দিবস যাচ্ছে, কিন্তু সাকিব ভাই পেজে আর কোনো সে দিবসের উদযাপন আসছে না। কেন? তার এই ষড়যন্ত্রটা কি ছিল? সাকিব ভাইকে পচানোর, সাকিব ভাই যেন বাংলাদেশে না ঢুকতে পারে, সাকিব আল হাসানের মতো বা মাশরাফিদের মতো, তাদের মতো যেন সাকিব ওই আমেরিকাতে পড়ে থাকে, সে প্রচেষ্টাটা করা হয়েছিল। আমরা কিন্তু ঘোর প্রতিরোধ বা প্রতিবাদ করেছিলাম, ফারজানা করেছিল সেটি। ফারজানা আসল সত্যটি বের করে নিয়ে এসেছিল সেই বঙ্গবন্ধু পোস্ট দেওয়াকে নিয়ে। এবং সাকিব ভাই, যদি সাকিব ভাইয়ের কাছে কেউ খবরগুলো পৌঁছান, তো সাকিব ভাই নিশ্চয়ই জানেন যে সাকিব ভাই অবগত ছিলেন এবং সাকিব ভাই সেগুলো শেয়ার করেছিলেন। তা আজকে এই কালাপাটার যে স্পর্ধা, এত বড় স্পর্ধা হয় কিভাবে? একজন মেগাস্টারকে নিয়ে, যার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকে, সে কিভাবে বলে যে আমার মুভিতে আমি কাকে দিয়ে শুটিং করব না করব, এটা কি সাকিব ভাইয়ের মানহানি হয় নাই? আরে বেটা, মেগাস্টার শাকিব খানের শিডিউল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা যখন তুমি তার অফিসে দাঁড়িয়ে থাকো ভাই ভাই করে, তখন তোমার লজ্জা করে না? আর এখন তুমি এসে বলতেছো দিন শেষে যে আমার মুভিটা আমি কাকে নেব না নেব, সেটা কি তাকে জিজ্ঞাসা করে নেব? শাকিব ভাইকে অপমান করা বা এই ধরনের স্পর্ধা কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমরা মরি নাই, আমরা বেঁচে আছি। হ্যাঁ, সাকিব ভাই যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবস্থান করবে তার হয়ে লড়ে যাব। তাতে আমাদেরকে কে কি করলো আর কয়টা পেজ আমাদের উড়াই দিল বা মামলা দিল, এসব আমরা ভয় পাই না। সাকিব ভাইয়ের জন্য লড়ছি, লড়ে যাব। তবে একটি কথা বলতে চাই, যে এখনো সময় আছে, এখনো সময় আছে। তেলবাজি করা বন্ধ করেন, রিয়েল ভক্ত হন, সত্যকে সত্য বলতে শিখুন এবং মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। তেলবাজি করবেন না, ভিউ বাণিজ্য করে সাকিব ভাইয়ের আবেগী ভক্তদেরকে একদম ইমোশনাল করে তাদেরকে তাদের সঙ্গে ধোকাবাজি করবেন না। আমার করা প্রত্যেকটা সিদ্ধান্ত তাণ্ডবকে ঘিরে ওই সময় সত্য ছিল, এর চেয়ে বড় সত্য আর হতে পারে না। আমি যতগুলো স্টেপ তাণ্ডবকে নিয়েছিলাম, প্রত্যেকটা স্টেপ ছিল শাকিব খানের স্বার্থের জন্য। শাকিব খানকে যাতে তার স্বার্থ নিয়ে কেউ যেন টানা হেচড়া করতে না পারে, তার স্বার্থ যেন ক্ষুণ্ণ থাকে, মানে অক্ষুণ্ণ থাকে, ঠিক সে কারণেই কিন্তু এই সিদ্ধান্তগুলো আমি নিয়েছিলাম। তো এখন আপনারা আশা করি সবটাই পানির মতো পরিষ্কার ভাবে বুঝতে পারছেন। তো যার কারণে হয় কি, হটকারিতা কখনো করবেন না, বুঝতে পেরেছেন? মানুষ বুঝে মন্তব্য করবেন, মানুষ বুঝে বিশ্বাস করবেন। মানে জাস্ট আপনার মুখ আছে জন্য আপনি চট করে একটা কথা বলে দিলেন, যেটা কিনা সাকিব ভক্তরা বরাবরই করে। এবং এই বরাবরই করার কারণে, সব ভক্তদের কথা বলছি না, খুব নামধারী যে সাকিব ভক্ত যারা আছে, আপনারা আমার চেয়েও তাদেরকে ভালো করে চেনেন, তো সেই সকল মানুষদেরকে বলছি যে এরা সাকিব খানের জন্য কি পরিমাণ ভয়ঙ্কর ক্ষতির কারণ, এটা আপনারা বিগত সময়গুলোতেও দেখেছেন এবং আগামীতেও দেখবেন। ঠিক আছে? এই যে চলমান যে প্রক্রিয়া সাকিব খানকে শেষ করবার, যে একটা বিশাল ষড়যন্ত্রের জাল, এটার মধ্যে বুঝে অনেকটাই বুঝে আবার কিছুটা না বুঝে এই নামধারী সাকিব ভক্তরা জড়িয়ে আছে এবং জড়িয়ে থাকবে।
দেখবেন কি যে যে মানুষগুলো না ভুল করে বা যে মানুষগুলো ভুলের পথে থাকে, আপনি যদি তাদেরকে গিয়ে সঠিক পথটা দেখানো, একে তো এটা আপনার মানে আপনাকে তারা হচ্ছে অপোনেন্ট ভাববে, আপনাকে তার ক্ষতির কারণ ভাববে, আপনার বিরোধিতা করবে, চরম বিরোধিতা করবে, ষড়যন্ত্র করবে, আপনাকে যাতে নিচু করা যায় সবকিছু করবে। আর তারপর হচ্ছে তারা কোনো না কোনো ভাবে তারা যে ঠিক সেটাকেই প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা তো এটার কারণে আসলে এই কারণে এটা এটা করেছি। মানে সবসময় তাদের কাছে কিছু না কিছু কারণ থাকবেই, কখনো ভুলকে স্বীকার করবে না, ইম্পসিবল। এই মানুষগুলো যে কারোর জন্য, নট অনলি ফর মেগাস্টার শাকিব খান, মানে তাদের যে আশেপাশে সবার জন্যই ভয়ঙ্কর, চরিত্রটাই খারাপ। হ্যালো ফ্রেন্ডস, রুবেল থ্যাংক ইউ সো মাচ, করিম নাইস থ্যাংক ইউ, মনির জিয়াউদ্দিন মুন্সি রাইট ইনফরমেশন থ্যাংক ইউ সো মাচ, হাবিবুর রহমান দেখছে, মানিক মিয়া হ্যাঁ ঠিক, দাদাদের দৌরাত্তর কালাপাছার শব্দ চয়ন খান সাহেবের মানহানির সামিল, থ্যাংক ইউ তুফান ভাই। হ্যাঁ, তুফান ভাইকে আমরা একটু যুক্ত করব, কারণ তুফান ভাইকে আমরা একটু যুক্ত করতে চাই। সেই সময়ে আমার মানে সবচেয়ে বড় শ্রদ্ধা, আমার পাশে একদমই তিনি হচ্ছেন আমাদের তুফান ভাই, এবং এই মানুষটি এক কথায় ফারজানাকে সবসময় বিশ্বাস করত। আরো কিছু আছে, এখানে মনির আছে, আমি এই মানুষগুলোকে না সবসময় আমার পাশে পেয়েছি। আরেকজন আছেন আমার ভাইজান সজীব, এবং আরো হয়তো অনেকে অবশ্যই আছেন। তো এই মানুষগুলো না চোখ বন্ধ করে ফারজানাকে বিশ্বাসই করতো, এবং তারা কখনো ঠকেনি, এটা তারা নিজেরা বুকে হাত দিয়ে বলতে পারবে। বাট এই বিশ্বাসটুকু অন্তত রাখতো যে আমি যখন কোনো কথা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তার মানে এটার মধ্যে সত্যতা আছে, যার কারণেই আমি বলছি। তো আমরা এটা নিয়ে কথা বলবো। আর এটার এই যে সাকিব, তুফান ভাই একটু আপনি একটা রিকোয়েস্ট পাঠানে, আমি অ্যাড করতে পারছি না। আচ্ছা, আপু কি ডায়েটে আছে নাকি শুকিয়ে যাইতেছেন দিন দিন? না, শুকিয়ে যাইতেছি না রে, আমি হচ্ছে গিয়ে ওই যে তোমার প্রচন্ড ঠান্ডা জ্বর, এখন জ্বরটা নেই বাট ঠান্ডাটার রেশ তো আছে। তো আমি আমার না শরীরে খুব বেশি দ্রুত এফেক্ট করে ফেলে, মানে মুখ টুক গুলো একটু শুকিয়ে যায়, এইটা হয় আর কি, কি করব। কেমন আছেন আপনি? সাকিব আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। তানজিনা আক্তার কেমন আছেন আপু? খুব ভালো আছি। এবং মন পাখি লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আম, রুমা আপু কি খবর, কেমন আছো রুমা আপু? আপু আপনি তো শাকিব খানকে নিয়ে আগের মতো কিছু পোস্ট করেন না, কেন করবো হাবিবুর, কেন করব বলুন? আমি তো অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছি, সেই আরো 1 বছর মনে হয় হয়েই গেছে, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। কারণ যারা স্বার্থধারী, যারা নামধারী শাকিব ভক্ত আছেন তারাই কাজ করুক। আর শাকিব খানের যে কোনো খারাপ যদি কোনো সময় আসে, যেমন বিগত এই যে কিছুদিন আগের একটা সময় আসলো ঝড় তুফানের সময়, ঠিক সেই সময় কিন্তু আমি আবারও মুখ খুলেছি, আমি কথা বলেছি। তো ওনার খারাপ সময়টাতেই আমি ফারজানা থাকবো, বাট ওনার ভালো সময়টা যখন ওনার আশেপাশে কোনো বিপদ থাকবে না, তখন যারা সুবিধাবাদী আছে তারাই থাকুক, এটা তাদের জন্যই থাকুক, ঠিক আছে? আর আহ তুফান ভাই ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, আবার দেন। দুবাই থেকে বলছি, রাফির সাথে কারা জড়িত, মেন কলকাঠি কে করেছে আপনার কি মনে হয়? ফরহাদ, এটা এখনকার বক্তব্য তো নয়, আপনারা আমার তাণ্ডবের সময়কার যে প্রত্যেকটা ভিডিও এখনো আমার পেজে আছে, ওগুলো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, আমি স্পষ্ট নাম ধরে ধরে বলেছি। আহ আমি দেখুন, আমি না যতদিন পর্যন্ত একজন সাকিব ভক্ত হিসেবে, আমি সাকিবের নামটাই জাস্ট নিতে চাই না, আই হেট দিস ট্যাগ বিকজ অফ দোজ পিপল, রাইট? তো এই নামগুলো, এই নাম নিতেই চাই না আমি। সাকিব ভক্ত যারা আছেন ওই সময়কার, তারা ভালো করে জানেন, ওই ভিডিওগুলো দেখবেন, যে আমি যখন ছিলাম আমি তখন স্পষ্টভাবে ডিরেক্টর প্রডিউসারের নাম ধরে ধরে কথা বলতাম। ওই গার্ডসটা ফারজানার বরাবরই ছিল, এবং আগামীতেও শাকিব খানের কোনো বিপদে যদি কোনো ডিরেক্টর প্রডিউসার জড়িত থাকে, ঠিক প্রিন্সের সময়ও যেমন আমি প্রডিউসারের নাম ধরে বলেছি, ডিরেক্টরের নাম ধরে বলেছি, আমি সেভাবেই বলার মানে এই সাহসটা রাখি, ঠিক আছে? কারণ আমার কোনো, আমি একটা কথা সবসময় বলেছি, যারা সাকিব ভক্ত হবে, যারা সাকিব খানকেই শুধুমাত্র ভালোবাসবে, তারা কোনো ডিরেক্টর প্রডিউসারের হতে পারে না। তারা এমন কোনো সম্পর্ক ডিরেক্টর প্রডিউসারের সাথে তৈরি করতে পারে না যে সম্পর্কের খাতিরে তারা ডিরেক্টর প্রডিউসারের কোনো ভুল দেখলেও জাস্ট পাশ কাটিয়ে চলে যেতে পারে, তারা সেটাকে ওভারলুক করতে পারে। এখন আপনাদের কাছেই প্রশ্ন, তাহলে কি শাকিব খানের স্বার্থ আসলে কতটুকু সংরক্ষণ করছে, হয় আসলে কতটুকু সংরক্ষণ, আপনারাই বলবেন, ঠিক আছে? যাই হোক,
আপু আমি কিন্তু ছিলাম আপনার সাথে, কিন্তু আপনি আমার কথাটা বললেন না। আমি জামশেদ। হ্যাঁ, ডেফিনেটলি আমি তো বলেছি আরো অনেকেই ছিল, দুঃখিত আমি নামটা আসলে মানে মনে করতে পারিনি, বাট থ্যাংক ইউ জামশেদ। জামশেদ আমাকে ওই সময় অবশ্যই অবশ্যই সাপোর্ট করেছে, আমাকে বিশ্বাস করতো এই মানুষগুলো, এবং আরো অবশ্যই কিছু নাম আছে। আম, আপু আপনি সবসময় সঠিকই ছিলেন। থ্যাংক ইউ মনির। দিধার ভুঁইয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দিধার, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তুফান ভাই যুক্ত হলে আসলে উনি বলুক, আমি ওনার হয়েই সুন্দর হয়ে গেছে আরো। থ্যাংক ইউ সো মাচ আপু, বাট শুকিয়ে গেছি আমার না, আমি যখন আসলে একটু আমার জ্বর আসলে আমি শুকাই যাই, বিকজ অফ মানে উম, এত প্যাম্পার্ড আমি তো, আমি না কোনো রোগ ঠোক মানে আল্লাহর রহমত আমি নিতে পারি না, এবং আল্লাহ পাক দেয়ও না, বাট এই জ্বর ঠর গুলো দিয়ে দেয়, কি আর করার। তুফান ভাই কি অবস্থা? আপনি কি জয় হয়েছে জন্য কি লাল টি শার্ট পরে চলে এসেছেন, জয়ের ইয়েস, কালার? অলওয়েজ বিপ্লব, অলওয়েজ রেড সিগন্যাল, সবসময় বিপ্লবের পথেই থাকি। আচ্ছা আচ্ছা। কেমন আছো ভাজনা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, জ্বর ঠান্ডা সর্দি টর্দি নিয়ে। বাপ্পা কেমন আছে? হ্যাঁ, ও তো খুবই ভালো আছে এবং সে প্রচন্ড খুশি। হ্যাঁ, ওই বলছিল যে দেখো, হ্যাঁ দিন শেষে আসলে দেখো কিভাবে সত্যের জয় হয় দেখো, এবং তাদের মুখ থেকে বেরোচ্ছে, মানে তুফান ভাই এর চেয়ে আর ভালো কিছু হয় বলেন? এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। থ্যাংক ইউ রাফি, বাহ, রাইট, থ্যাংক ইউ রায়হান রাফি, যে দিন শেষে অন্তত পক্ষে নিজের মুখে এই সত্যটাকে স্বীকার তো করেছে। আমি তাকে থ্যাংক ইউ দিব না, কারণ সে থ্যাংক ইউ পাওয়ার যোগ্যই না। না এখানে তা তো আমাদের ঠিক, তা পরিবার তো ঠিক। দেখছেন অনেক, বাঘা বাঘা সাকিবিয়ানরা দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভুল ত্রুটি সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা একটু ঠোঁট কাটা কথা বলি, ঠোঁট কাটা হিসেবে, এই জন্য হ্যাঁ ফারজানা তুফান দুই ভাই বোন খুব খারাপ। দীর্ঘ এক হ্যাঁ। বছর লড়াই চালিয়েছেন আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে নাই করে দেওয়ার জন্য, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আপনারা যে দালাল, আপনারা যে প্রতারক, আপনারা যে মিথ্যাচার করেন, আপনারা যে একজন ম্যাজিস্ট্রেট তার কেরিয়ার ধ্বংসের জন্য মূল হাতিয়ার, সেটা কিন্তু সাম্প্রতিক সময়ে যারা শিক্ষিত মার্জিত সাকিবিয়ান বা সাকিব খানের ভক্ত রয়েছে, এলিট হুম পার্সন, তারা কিন্তু বুঝে গেছে বিষয়টি। প্রথম যখন ফারজানা স্লোগান তুলেছিল আমেরিকা থেকে, আমরা গুটি কয়েক বাংলাদেশ থেকে ফারজানাকে সমর্থন জানিয়েছিলাম। সমর্থন জানানোর পরে আমাদের বিরুদ্ধে যারা কন্টেন্ট ক্রিয়েট করেছিল, এত এত ভিডিও মেকিং করেছিল, ভারত থেকে বাংলাদেশ থেকে একটা গ্রুপ তৈরি হয়েছিল, সে গ্রুপটি মানে এতটাই আমাদেরকে রোস্টিং করা হয়েছিল ওই সময়টা। কিন্তু ফারজানা যে কথাগুলো বলেছিল সেটি অক্ষরে অক্ষরে আজকে পরিপূর্ণ হলো। সেটা তাও আবার খোদ রায়হান রাফি নিজের স্বীকারোক্তির মধ্য দিয়ে। আমি ওই সব দালালদেরকে বলবো, ওই সব মানে সুবিধাবাদী সময়ের কুকিলদেরকে বলবো, আজকে রায়হান রাফি যখন তার সরল চিত্তে স্বীকারোক্তিটা দিয়েছে, আজকে আপনাদের ভিডিও কন্টেন্ট গুলো কোথায়, প্রতিবাদ কোথায়? কেন আপনারা প্রতিবাদ করছেন না? সে এত বড় সাহস কোথায় পায়? একজন মেগাস্টারকে কাস্টিং করেছে তার সিনেমায় তাণ্ডবে, এবং অবশ্যই সে মেগাস্টারের শিডিউল অনুযায়ী সে কাজ করবে। সে বলছে কি যে আমার ছবিতে আমি কাকে নিব, কাকের সঙ্গে শুটিং করব না করব, আমি তাকে জিজ্ঞাসা করতে যাব কেন? এটা কি তার মানহানি নয়? এটা কি সাকিব ভাইয়ের মানহানি নয়? আজকে কি এটা তোমাদের গায়ে গতরে লাগে না? অবশ্যই লাগে, আমাদের লাগছে, কারণ আমরা রিয়েল ভালোবাসি সাকিব ভাইকে, আচ্ছা, আমার কি আজকে কি না ঠিকঠাক কালকে না। দেখা যাচ্ছে তুফান ভাই? হ্যাঁ, আমার কি তোমাকে খুব বিউটিফুল। ফুল ফুল ফেস দেখা যাচ্ছে কিনা? অনেকে কমেন্ট করছে শুধু নাক দেখা যাচ্ছে। না, তুমি একটু ক্যামেরাটা পিছাও, কিন্তু আমি ফুল দেখতে পাচ্ছি তোমাকে। ক্যামেরাটা পিছাও, অনেকের ইয়াতে আবার সমস্যা হতে পারে মোবাইলের স্ক্রিনের ওকে, জন্য। তারপর বলেন। হুম। তো যখন আমরা তাণ্ডবের এই বিষয়গুলো জানতে পারলাম খোদ একেবারেই, হুম যে হঠাৎ করে রাত 12টায় আমরা দিন 12টায় আমরা শুনলাম যে সাকিব ভাইকে এক প্রকার জিম্মি করা হয়েছে। সাকিব ভাই খুব নিয়ারেস্ট মানুষের কাছ থেকে আমরা জানতে পারলাম। তারপর তুমি আমি সহ আমরা আমাদের গ্রুপে একটা মিটিং করলাম, করার পরে আমরা প্রতিবাদ শুরু করলাম লাইভে এবং ভিডিওর মধ্য দিয়ে। বিশেষ করে লাইভ করছি তুমি আমি সহ, বিজয়রা সহ, আমরা এখানে যারা আছি, এবং যারা আজকে সাকিব ভাইয়ের অনেক বড় বড় ফ্যান দাবি করেন। মনির ভাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা মনির ভাই। অনেকদিন পর। ইসুফ ভাই কই? ইসুফ ভাই আছে, ইসুফ ভাই তার ভুল মনির, ভাঙছে, তুফান সে ভাই বুঝতে আমি পারছে। মনিরের নামে, মনির একটা কমেন্ট করেছে, আমি একটু পড়বই এটা, যে একটা ছেলের ব্যবহার আমি কখনোই ভুলবো না, ছেলেটির নাম ইউসুফ। আপু আপনি ওরে ছোট ভাইয়ের মতো দেখতেন, কিন্তু ওই আপনার মুখ
সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করেছে। ডেফিনেটলি আমি ইউসুফ এটা শুনলেও আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আমি ওকে নিজেই ইনবক্সেও আমাকে বারবার টেক্সট করছিল এবং আমি উত্তর দিয়ে দিয়েছি, বিকজ এটা আসলে গোপন করবার তো কিছু না যে আমি ওর ব্যবহার একদমই পছন্দ করিনি। কারণ আমি বিশ্বাস করতাম যে অন্তত ও মানে তোমরা কিছু মানুষ যারা আমাকে ভালোবাসা দেখিয়েছো তারা শেষ পর্যন্ত ওই বিশ্বাসের জায়গাটাকে রাখবা, বাট সেটা রাখতে তো পারেইনি। তা আমার কাছে বেয়াদবির কোনো স্পেস নেই। আমি নিজে কখনো বেয়াদবি করি না কারোর সাথে জ্ঞানত, আর আমি বেয়াদবিটা নিতেও পারি না। সো এই মানুষগুলোর স্পেস কখনোই নেই। বলেন তুফান তো ভাই। হ্যাঁ, যে বিষয়টি আজকে লক্ষ্য করলাম, আমি আমিও কথা বলিনি বা প্রতিবাদ করিনি, বা প্রতিবাদ করার মতো জায়গা বা স্পেস নেই এখন বাংলাদেশে, ওইরকম একটা পরিস্থিতি নেই। প্রথমত হলো যে সাকিব ভাইয়ের আশেপাশে যারা থাকে এরাই হলো সাকিব ভাইয়ের সবচেয়ে বড় পরম আত্মীয় এবং পরম শত্রু। কথা কিন্তু দুটাই কিন্তু একরকম, একদিক দিয়ে পরম আত্মীয় আর একদিক দিয়ে পরম শত্রু। একজন মেগাস্টার, তাকে বিচক্ষণ হতে হবে। একজন টপ 10 হিরো, বাংলাদেশে উনি ছাড়া কোনো কথাই নেই, আর্টিস্ট নাই। আর উনি মানে চলচ্চিত্র, আর চলচ্চিত্র মানে উনি নাই, চলচ্চিত্র নাই। এই বিষয়টি উনাকে যারা হ্যান্ডেলিং করে, উনাকে যারা পরামর্শ দেন, উনাকে যারা গাইডলাইন দেন, সে লোকগুলো কারা, তারা কি করছে, তারা এই ধরনের বারবার ভুল সিদ্ধান্তে তাকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে সাকিব ভাইয়ের একটা জোয়ার প্রিয়তমা থেকে শুরু হলো, নতুন করে ইউটার্ন এর মধ্য দিয়ে সাকিব ভাইকে আমরা নতুন করে পেলাম। প্রিয়তমা থেকে নানান ষড়যন্ত্রণা শুরু করলো, তারপর কিন্তু মোকাবেলার মধ্য দিয়ে সাকিব ভাই সবাইকে ছাড়িয়ে গেলেন। প্রিয়তমা থেকে বরবাদ পর্যন্ত এটা কিন্তু টার্নিং পয়েন্ট, সাকিব ভাই লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রাইট। এরপর আসলো তাণ্ডব নিয়ে আমরা আগে ভাগে অনেক কিছু দেখলাম, যে ভারত থেকে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা সাকিব ভাই একটা সিগারেট খেয়েছে, সিগারেট খেয়ে ওই সিগারেটের পিছনটা ফেলে দিছে, এটা নিয়েও তারা অ্যানালাইজ করে, এমন ভাবে অ্যানালাইজ করে যে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সিনেমা প্রেমী মানুষ আগে ফিল্মের মজাটা পেয়ে যায়। মানে সিগারেটের মজা তো সাকিব ভাই কিনে নিছে, ওই সিগারেটের পিছনের মজাটা তারা দিয়ে দেয় পাবলিককে, এমন একটা পরিস্থিতি। বাংলাদেশে যারা আছে, যারা তোমার সঙ্গে কাজ করেছে, আমার সঙ্গে কাজ করেছে, বা দীর্ঘদিন আমরা কাজ করে এসেছি, যারা জেনারেল অডিয়েন্স, তারা সবসময় আমাদেরকে ভালোবেসে গেছে। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ ইউটিউবার বলেন, অথবা নিজেদেরকে হলের সামনে গিয়ে বড় বড় সাকিবিয়ান দাবি করে, তারা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে এলিগেন্ট গুলো শুরু করলো, তারা আমাকে একটা তকমা দিয়ে রাখে, তোমাকে দিয়ে তো নানান রকমের কথাবার্তা বলছে বা বিভিন্ন রকমের বিস্ফোরণ মন্তব্য করেছে। কিন্তু আজকে আমি তাদেরকে বলবো যে গাধার দল সেদিন ফারজানা যে এলিগেন্ট গুলো তুলছিল রায়হান রাফি বা তাণ্ডবের বিরুদ্ধে, বয়কটের ডাক কেন দিয়েছিল, আজকে কি সেটা তোমরা বুঝতে পেরেছো? যার ফলাফল ফ্লপ প্রিন্স মুভি, যার ফলাফল সাকিব ভাইকে নিয়ে 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটররাও ল্যাং মারার মতো কথা বলার সাহস পায়, যার ফলাফল সাকিব ভাইকে ওই কি কালচার কি বললো জানি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছবিতে কি নিক্ষেপ করলো, করতে সাহস পায়। আজকে আমরা লাখ লক্ষ ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও একটা শক্তিশালী মানববন্ধন করে সাকিব ভাইয়ের পক্ষে দাঁড়াতে পারলাম না। তার কারণ ছিল এটাই, যে ফারজানা তুফানকে কালপিট করার জন্য তোমাদের যে ষড়যন্ত্র ছিল, সেটা ছিল রায়হান রাফির পকেট থেকে 2000-3000 টাকা খেয়ে তোমরা আমাদের ইউনিটিটাকে ধ্বংস করে দিয়েছিল। সেদিন আমরা বলছিলাম যে নিশোর মতো সকল হিরো নিবে। সাকিব ভাই বিষয়টি জানেন না, প্রথমত বললেন রায়হান রাফি তার সাক্ষাৎকারে, পরে আবার বলছেন সাকিব ভাই জানেন। সাকিব ভাই কোনটা জানেন? গাধার দলটা, এটাও জেনে নাও। সাকিব ভাই জানেন শিয়ামের বিষয়, সাকিব ভাই জানেন না যে নিশো কেমিও দিবে। সাকিব ভাই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন যে যদি নিশো আমার ছবিতে কেমিও দেয়, আমি সেই ছবিতে আর কাজ করব না। বিদায় কয়েকদিন শুটিংও বন্ধ ছিল, এবং তখনই এট এ টাইম সারিয়ার শাকিল সিন্ডিকেট এবং এই কালাপাটা রায়হান রাফিরা সাকিব ভাইকে বিভিন্ন ব্ল্যাকমেল করে জিম্মি করার প্রচেষ্টা করে এবং বাধ্য করে। সেদিন আপনাদের দরদ কোথায় ছিল? আপনাদের দরদ সাকিব ভাইয়ের প্রতি ছিল না, আপনাদের দরদ ছিল সেদিন রায়হান রাফি কালাপাটার প্রতি। কারণ সেদিন সে কালাপাটার টাকা খেয়েছিলেন আপনারা।
আজ বাংলাদেশে বড় বড় সাকিবের দাবি করেন। আপনারা যে ব্রোকার, 2,000-3,000 টাকার কাছে বিক্রি হয়ে যান, 500 টাকার কাছে বিক্রি হয়ে যান, এটা বারবার প্রমাণ হয়েছে। আর অতিরঞ্জিত করে ফেলেছে ভারত থেকে বসে বাংলাদেশের স্টারকে নিয়ে, বাংলাদেশের ম্যাজিস্ট্রেটকে নিয়ে যে পরিমাণ ওরা মিথ্যাচার ছড়াচ্ছে। সাম্প্রতিক সময় একটা উদাহরণ দিই আমি, টেটু নিয়ে একটা ভিডিও আমি দেখেছি, যে টেটু নাকি 15 লক্ষ টাকা দিয়ে টেটু করা হয়েছে রকস্টার মুভিতে। বাংলাদেশের সিচুয়েশন কি, ভারতের সিচুয়েশন কি এক? এটা কি এত সহজ? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে হিসাব নিকাশ চলছে, এজ এ মুসলিম হিসেবে সাকিব ভাই টেটু করতে পারেন না, পারেন না। এটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে যেন সাকিব ভাইকে একটা এক শ্রেণীর মানুষের কাছে মানে আবার তোপের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে, প্রশ্নের সম্মুখীন করার একটা বিশাল একটা প্রয়াস করছে। আসলে এটা যে আর্টিফিশিয়াল টেটু, এটা যে ওয়ান টাইম ইউজ করা যায়, এটা যে মুছে ফেলা যায়, এটা চরিত্রের ক্ষেত্রে করা হয়েছে। এখানে 15 লক্ষ টাকার স্থায়ী টেটু করার মানুষ তো সাকিব ভাই না। সাকিব ভাই তো একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি হজ করেছেন। এই মিথ্যাচার গুলো ছড়ালো সাকিব ভাইয়ের ক্ষতি হচ্ছে না? এই আর কি ব্যাপার। আর কি বলবো, যে তাণ্ডবে আমরা বয়কট করছি। স্পেসিফিক মনির, তারপর যারা আছে জামশেদ, মানে এরা ইয়া করতে পারবে, আপনি তো করতেই পারবেন, যে তাণ্ডবের ঠিক সময় যখন ওই যে শুটিংটা চলাকালীন সময়টাতে আমাকে সবাই মেসেজ দিচ্ছে এবং আমি বলবো না যে আমি ধরেন কি বলে এটাকে নাহিয়ান ইমন বা আমি অন্য কারোর কথা শুনে না। আমি বারবার করে বলেছি এই বিষয়টা তখন এত ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এবং আমার স্পষ্ট মনে আছে, ভিডিওটা এখনো পেজে আছে, অনেক পিছনে তো অনেকেই অনেকটা গেলেই দেখতে পারবেন, যে আমি স্পষ্ট বলেছিলাম যে কি এমন একটা সময় আসলো, তারা এতটুকু সাহস সঞ্চয় করে ফেলেছে যে একজন দেশের এত বড় মেগাস্টারকে তারা বাধ্য করছে মানে শুটিং এ যেতে, তারা বাধ্য করছে তাদের সিদ্ধান্তকে মেনে নিতে। তো এইরকম একটা অবস্থায় এসে আসলে আমাদের কি করা উচিত? উই শুড বয়কট তাণ্ডব। আমি একদম সেম এই লাইনটাই এভাবেই বলেছিলাম, আমার যতদূর মনে আসে আমি একদম অ্যাকুরেটলি এভাবে বলেছিলাম। কারণ আমি যখন নিজে খোদ ভাইয়ের কাছ থেকে আমি শুনছি, আমি আবারও বলছি কোট আনকোট খোদ ভাইয়ের কাছ থেকে, যে এই জিনিসগুলো হচ্ছে, ঠিক এভাবে হচ্ছে, তারপর যখন বললাম অদ্ভুত ভাবে এই যে নামধারী কিছু সাকিব ভক্ত যারা অবশ্যই শুধুমাত্র ডিরেক্টর এবং প্রডিউসারের লোক, আর কিচ্ছু না, এদের পরিচয় হওয়া উচিতই যে এরা ডিরেক্টর এবং প্রডিউসারের লোক, তারা এক বাক্যে বলে দিল যে হ্যাঁ এটা কি সাকিব ভাই নিজের মুখে এসে বলবে, হ্যাঁ ওনাকে নিজের মুখে এসে বলতে বলেন। কতটুকু স্টুপিড হলে এই প্রশ্নটা আসতে পারে যে সাকিব ভাই নিজে এসে বলবে যে হ্যাঁ আমি আসলে এইটা শিকার? এটা কখনো কোনো মেগাস্টার বলতে পারে? এরকম তার শুটিং চলছে, সে অলরেডি শুটিং করেছে একটা সিনেমা, সে এসে বলবে যে আমার এই হয়েছে? এটা তো শাকিব খানের যে লেভেল, সে লেভেলের সাথেই যায় না। তিনি নিজে এসে কি কনফেস করবে ওখানে? তিনি তো ওরকম মানুষই না। যদি ওরকম মানুষই হতো তাহলে বিগত সময় শাকিব খানের সাথে ডিরেক্টর প্রডিউসাররা এই অন্যায়গুলো বা তার যে ফিল্ম ফেডারেশনের যারা আছে তারা অন্যায়গুলো করতেই পারতো না, যদি উনি ওরকম মানুষই হয়ে থাকতো। ওকে, এটা গেল। তারপর যখন তুফান ভাই আমরা তাণ্ডব বয়কট করলাম, রাইট, একদম ওই যে একটা রাতের লাইভ, আমার বাংলাদেশের রাতের লাইভ, আমার ওখানে তখন অফিসের মাঝখানে, আমার মনে আছে আমি অফিসের মাঝখানে আধা ঘন্টা সময় নিয়ে লাইভটা করেছিলাম এবং ডাক দিলাম আমরা তাণ্ডব বয়কটের। অবশ্যই আমাদের সাথে তুফান ভাই অনেকগুলো কিন্তু ছেলে মেয়ে যুক্ত হয়েছিল, অনেকেই, খুব গুটি কয়েক বাদে। আমরা একটা বিশাল মানুষ একটা পেয়েছিলাম, আমরা বয়কট করলাম এবং সেই বয়কটের রেশটা কিন্তু তাণ্ডবে পড়েও ছিল। আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, তাণ্ডবের গানের রিচ বলেন, তাণ্ডব সিনেমার ক্ষেত্রেই বলেন। আর আমি যে কথাটা, তুফান ভাই আপনি বলতে পারবেন, নাহিয়ান ইমন বলতে পারবে, কিছু কাছের মানুষ বলতে পারবে, যে আমি বলেছিলাম দর্শক বের হয়ে, যেটা আগে এক বাক্যে আমরা শুনতাম যে শাকিব খানের এটা তো দুর্দান্ত, শাকিব খানের এটা, কিন্তু ওই জায়গাগুলো ভাগ হয়েছিল তো, যেটা ওরা প্ল্যান করে এই দুইজনকে ঢুকিয়েছিল। এবং আমি স্পষ্ট করে আবারও বলছি, সিয়ামের ক্যারেক্টারটা ঠিক যেভাবে তাণ্ডবে তুলে ধরা হয়েছে সেভাবে সাকিব ভাইকে এই স্ক্রিপ্ট দেখানো হয়নি, সিয়ামেরটাও দেখানো হয়নি, আর নিশোরটা তো হয়ইনি, নিশোরটা তো জানেই না উনি। তো এই যে ফ্যাক্ট গুলো এস্টাবলিশ করার যে ফ্যাক্ট গুলো, এগুলো স্পষ্টভাবে সেই সময়ই আমি বলেছিলাম, প্রথম ভাগেই বলেছিলাম। এখন এসে অনেকেই, আরো হাস্যকর তুফান ভাই, অনেকেই এখন তারা নিজেদের উপরে সেই ক্রেডিট
নিচ্ছে, এটা এগুলো নিয়ে আসলে আমার কিছু বলার নাই। আমার মানে জাস্ট মনে হয় আমি যে সরে এসছি না, আমি বেঁচে গেছি। মানে এরকম দুর্গন্ধযুক্ত একটা জায়গা, এই ভক্তকুলের একটা না, গ্রুপ, বিষয়টা হলো কি ভাবছো না, এরা জঘন্য। এরা হলো সময়ের কুকিল। এরা সব সময় নিজের ক্রেডিটটা নেবে। সর্বত্রই ভালো মন্দ যেটাই বলো, সেখানে নিজের ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করবে এবং করে যাচ্ছে, এরা করতেই থাকবে। এখন বিষয়টি হলো, আমরা আমাদের সব কর্নার ভালোবাসা থেকে ভাইকে ভালোবাসি, এবং সে ভালোবাসার যেন কোনো রকমের কমতি না হয়। যখনই ভাইকে নিয়ে কোনো রকমের বিপদের বিষয় গুলো আমরা দেখি, তখনই আমরা আহ, একেবারে ঝাঁপিয়ে পড়ি। তো আজকে রায়হান রাফির সাক্ষাৎকারটা তোলপাড় হচ্ছে, সাকিব একটা প্রতিবাদ করছে, যারা সাধারণ অডিয়েন্স হিসেবে কাজ করে, সাধারণ ভক্ত হিসেবে আছে, যারা রিয়েল ভক্ত, যাদের চা পাওয়া নেই, শুধু সাকিব ভাইকে ভালোবাসে, তারা কিন্তু প্রতিবাদ করছে বিষয়টি। এবং তারা সেই জায়গায় কমেন্টে বলো, ভিডিওতে বলো, বা যেভাবে তাদের বার্তা ইনবক্সে তোমার নামটা উঠে আসছে বারবার, যে সেদিন ফারজানা সঠিক তথ্যটি দিয়েছিল, কিন্তু বিভ্রান্ত যারা করেছে গুটি কয়েকজন, হাতে গোনা 10-12 জন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের 5 থেকে 6 জন, আর ভারতের হলো একজন। আদার্স সব ঠিক ছিল, তারা দোদুল্যমান অবস্থানে ছিল। কখনো মানে নদীর ওই পার যাইতো, কখনো নদীর এই পার আসতো। ওরা বুঝতে পারতো না যে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে। আর তুমি তুমি করেছি সেটা কিন্তু একেবারেই খোদ মূল জায়গা থেকে, অর্থাৎ মূল জায়গা থেকে সোর্স তথ্যটা নিয়ে করার চেষ্টা করেছিলাম সেদিন। তো যাই হোক, সব মিলিয়ে আজকে বিজয়টা হয়েছে আমাদের। আজকে আমরা বিজিত, যে আমরা যখন যে কথাগুলো বলেছি সেটাই চূড়ান্ত সত্য কথা ছিল। একদমই তাই, একদমই তাই। এটাই আসলে ভালো লাগছে। কিন্তু হাস্যকর এটাই হবে যে আহ কিছু একটু বোকা টাইপের মানুষ আছে তো সাকিব ভক্তদের মাঝখানে, এরা না এরকম ভাবে ম্যানিপুলেট হয়। এরা বিকজ অফ এরা ম্যানিপুলেট হতে ভালোবাসে। ঠিক আছে, এদেরকে ম্যানিপুলেট করা মানে কিছুই না তুফান ভাই, কিচ্ছু না। এদেরকে আপনি যতই সত্যের মধ্যে রাখেন, এরা মিথ্যের দিকেই ধাবিত হয়। তো এরকম আছেই এদেরকে, এরা এরকমই। অনেকদিন পর আপনার লাইভ পাইলাম, থ্যাংক ইউ সাইফুল ভাই। আমি বিশ্বাস রেখেছি আপুর প্রতি। হ্যাঁ অবশ্যই সজীব ভাই, আমি আপনার কথা বলেছি এই জন্য প্রথমেই, যে এই মানুষগুলো এক কথায় বলেছে, আপু বলেছে এটা, তার মানে এটা সত্য। এবং এগুলো যে আমাকে কি পরিমাণ আসলে মানে দিন শেষে মানে আমার মনে হয়েছিল ওই সময় আমার যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধটাকে আমাকে অনেক বেশি বেগবান করেছে। ডেফিনেটলি আমি সবসময় আসলে কৃতজ্ঞ এই মানুষগুলোর প্রতি। কিছু নাম আমি সত্যি আসলে। থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি লিমা আক্তার অহেতুক কাহিনী বলতেছে তো আপু ভক্তদের প্রতি। আচ্ছা লিমা, এরা তো আপু এরকম আসলে যারা থাকবে এরা কমেন্ট করবেই। এরা এরা উদ্ভট। নিশ্চয়ই কোথাও থেকে ওদেরকে পাঠিয়ে লাইভে দেওয়া আসে। হয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই কোথাও থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওরা করছে। বাট আসলে তুফান ভাই একটা কথা কি, আমরা না প্রত্যেকবারই দেখা যায়, আমি দেখেছি, আমি তো ভিডিও করি না, বাট আপনি যে দুই একটাও করেন, আপনি সেখানে বহুবারই বলেন। এবং সাকিব ভক্তদের মধ্য থেকে অনেক গ্রুপে আমি দেখলাম লেখালেখিও হয় যে সাকিব খানের আশেপাশে যারা তারাই ক্ষতির কারণ। দেখুন এগুলো না পুরোনো কথা তুফান ভাই। আমরা আমার মনে আছে আমি 3টা বছর থেকে আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু আদতে কতটুকু লাভ হয়েছে? একদমই জিরো, একটা বিগ জিরো। কোনো লাভ হয় না, এছাড়া আর কিচ্ছু কোনো না। লাভ হয় না, তো কোনো লাভ এগুলো না হয় না। শুনলেও আমার এখন হাসি পায়, যে আমরা এমন তো নয় যে একটা কোনো ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, তাকে আমরা বলছি যে এটা 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 এটা, তো এই ব্যাপারটা তো এটা না। তো এইগুলো আমার মনে হয় তুফান ভাই, এগুলো আমাদের বলাই বাদ দেওয়া উচিত। কারণ ওনার আশেপাশে কে থাকলে থাকুক, কারণ এতবার বলার কিছু নাই। হ্যাঁ, আপনি কোনো ছোট বাচ্চাকে তো ডিল করছেন না, যে আপনার এত বারবার বলেও কোনো কাজ নাই। না না, কিন্তু আরিয়ান আফসোস হয়, ভাই কষ্ট লাগে। ওয়েলকাম। তবে আমি এতটুকুই বলবো যে একটা কথা আমি গত লাইভেও বলেছিলাম, দেখুন একজন ডিরেক্টর কিন্তু যে কোনো সময়ই হারিয়ে যায়, বাট একজন সুপেরিয়র হিরো বা একজন মেগাস্টার যারা খুব সুপেরিয়র পর্যায়ে থাকে তারা কিন্তু হারায় না। হ্যাঁ, একজন ডিরেক্টর 2টো মুভি 3টে মুভি হিট দিল, তারপরে যদি 2টো ফ্লপ দেয়, ওই ডিরেক্টরকে আপনি আর খুঁজেই পাবেন না, ইতিহাস থেকেই মুছে যাবে। কিন্তু একজন সুপেরিয়র হিরো সে কিন্তু মুছে যায় না। এনারা ডিরেক্টর তৈরি করে, ডিরেক্টরের ভিতরে সে স্পার্ক থাকতে হয়,
বাট সে যদি এরকম কোনো সুপিরিয়রকে না পায়, সে ওরকম ভাবে জ্বলে উঠতে পারে না। তো ঠিক সেরকম ভাবে রায়হান রাফি বলুন বা এরকম আরো যারা আছে, যারা অবশ্যই ভালো ডিরেক্টর কিন্তু সজ্জন মানুষ না, তাদেরকে ঠিক মানে অন্যভাবে শাকিব ভাইয়ের উচিত ট্রিট করা। তাদেরকে ডেফিনেটলি ওই যে মানে আছে না যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, এই কথাগুলো কিন্তু এমনি এমনি আসেনি, যুগে যুগে মানে কবি সাহিত্যিকরা এমনি এমনি লেখেনি। তো দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য এই লাইনটা শাকিব খানের জীবনের সবচেয়ে সত্য লাইন, এবং ওনার এই জিনিসটাকে খুব ভালোভাবে মেনে চলা উচিত। এতটুকুই বলবো যে মানে কি বলবো আর, উনি সুপিরিয়র হিরোই হয়ে থাকেন, উনি ভালো ডিরেক্টর আরো তৈরি করুন, এরকম আরো 10 জন মানে বিদ্বান ডিরেক্টর তৈরি হোক, বাট কারোর হাতে শাকিব খান বন্দি না হোক, কোনো একটা গোষ্ঠীর হাতে, মাফিয়া তন্ত্রের হাতে শাকিব খান বন্দি না হোক। তুফান ভাই, মানিক মিয়া ভারতের মহিলা মিথ্যা কথা বলে, এটা তো আসলে এখন তুফান ভাই তো বলেই দিল, এবং আপনারাও বুঝতেই পারছেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। একটা কথা কি জানেন, যে আপনি একটা সিনেমাকে মানে কোনো কিছু দেখবার আগেই আপনি ওয়াও সো গুড, এবারে এমন ভালো ভালো একটা প্রলেপ দিয়ে দিলেন, এমন ভালো একটা ক্যানভাস তৈরি করে দিলেন, যে এরপর আপনি খোদ নিজেই ওই ডিরেক্টরের আর ভুল ধরতে পারবেন না, আপনি খোদ নিজেই ওই প্রডিউসারের কোনো ভুল ধরতে পারবেন না, কারণ আপনি এরকম একটা ক্যানভাস তৈরি করে ফেলেছেন। এটা কার ক্ষতি হয়? শাকিব খানের ক্ষতি হয়, আর কারণ না। ওই যে বললাম, ডিরেক্টর তো এমনিই চলে যেতে পারে, ডিরেক্টরকে সবাই ভুলেও যেতে পারে, বাট দিন শেষে থেকে যায় শাকিব খানের সিনেমা এই ফলাফল করেছে। এই জিনিসগুলো খুব সূক্ষ্ম জিনিস, বাট এই সূক্ষ্ম সূক্ষ্ম ডট গুলোকে নিয়েই কিন্তু শাকিব খানের পতন নিশ্চিত করবার উদ্দেশ্যে মাফিয়া তন্ত্ররা সব মানে এই চক্রান্ত চালাচ্ছে। আর খুব কষ্টের সাথে স্পষ্টভাবে বলছি, একদমই স্পষ্টভাবে বলছি, যে এই চক্রান্তের মধ্যে নামধারী এই শাকিব ভক্তরা আছে, তারা অনেকটা বুঝে আছে, কিছুটা না বুঝেও আছে। তো আপনারা বাকিটা আপনারা বুঝবেন, আপনারা অনেক বুদ্ধিমান প্রত্যেকেই, যে আপনাদের আসলে তাদের সাথে কেমন আচরণ করা উচিত, কি ব্যবহার করা উচিত, সেটা আপনারাই ভালো বুঝবেন। আচ্ছা, একজন কমেন্ট করেছে তুফান ভাই, যে ইসলাম সাইফুল কমেন্ট করেছে, রায়হান রাফি কেন এতদিন পর সত্য প্রকাশ করলেন? কারণ কি জানেন, আমি একটু বলি, শুনেন, যখন একটা মানুষ ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমার কেউ কিছু করবার নেই, আমাকে কেউ কিছু মানে আমাকে ধরবার কেউ নেই, এখানে আমি এখন বললেও কিছু যায় আসে না, ঠিক তখন সে জানে যে এই অন্যায়টা আমি করেছি, তারপরে অন্যায় স্বীকার করতেও আমার কোনো কিছু যায় আসবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যে মানুষটা এই পুরো চক্রান্তের মধ্যে ছিল, সে মানুষটা নিজে এসে আজকে মুখ খুলেছে, কারণ তারা আর কাউকে ভয় পায় না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, জায়গাও নাই। সো এই আর কি, ভেরি ক্লিয়ার একটা থট এখানে, অন্য কোনো ব্যাপার এখানে নেই। ঠিক আছে, ওই যে বিষয় একটা আছে না ফারজানা, একটা বিষয় হলো যে 100 ইঁদুরকে বলা হচ্ছে যে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, তো কেউ সাহস পাচ্ছে না। তো ইঁদুরের দলগুলো সংখ্যা গরিষ্ঠ হিসেবে সবসময় আত্মপ্রকাশ করে, তারা নিজেদেরকে সাকিব ভাইয়ের বিশাল ফ্যান ফলোয়ার হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু ওই যে মেমক করা বিড়ালটার গলায় ঘন্টাকে বাঁধবে সে সাহসিকতা কিন্তু তাদের নেই। সে সাহস সঞ্চয় করার মতো মানুষ যারা, তাদেরকে কিভাবে তাড়ানো যায়, সরানো যায়, ষড়যন্ত্র করা যায়, তাদেরকে কিভাবে পচানো যায়, এই মেকি ষড়যন্ত্রের দালালগুলো সেই কর্মকাণ্ডগুলো করেছে এবং করে যাচ্ছে এবং আগামী তো করবে। আজকের লাইভের পরে দেখবা যে নতুন করে আবার তারা আমাদেরকে নিয়ে নানান ভাবে লেখালেখি, নানান ভাবে ছবি এডিট, অমুক তমুক, মানে যেটা তাদের শিষ্টাচারে যায় সেটা তারা করবে। তাদের তো আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের তো শিষ্টাচার বলে কোনো কিছু নেই। তারা হইলো যে 2 টাকার কাছে বিক্রি হওয়া মানুষ, সব সময় সাকিব ভাই ছবিটাকে সাইনবোর্ড হিসেবে ইউজ করে, হয়তোবা কেউ কেউ সাকিব ভাইয়ের সঙ্গে একটা সেলফি তুলছে, এটা তার সারা জীবনের রুটি রোজগারের একটা সাইনবোর্ড হয়ে গেছে, বা কেউ কেউ সাকিব ভাইয়ের যে ডানে বামে যারা আছে তাদের সঙ্গে লিঙ্ক ডেভেলপ করে রাখছে। হ্যাঁ, হ্যালো ভাই, সাকিব ভাই এখন কোথায় আছে, অমুক শুটিং এ আছে, একটা পিক পাঠান, আমি একটা ভিডিও বানাই। তারা পিক পাঠায় দেয়, 200 টাকা তাদেরকে দিয়ে দেয়, 200 টাকার বিনিময়ে তারা আবার সাকিব ভাইয়ের সেই শুটিং এর একটা ছবি পাঠিয়ে দেয়। জাস্ট এগুলো হচ্ছে এখন, এখন এগুলো হতে থাকবে।
তবে আমার একজন 22 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বলবো, জীবনের যৌবন সোনালী দিনগুলো এই সিনেমা পাগল হয়েই বিসর্জন করেছি। সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরে এই নেশা থেকে কাটতে পারিনি। তুমি দেখেছো যে 1 বছর চুপ থাকার পরেও কিন্তু প্রিন্স মুভি দেখার লোভ মানে ছাড়তে পারিনি, চলে গেছি একদম, মধুমিতায়, কেকও কাটছি। তো এটা হলো ভালোবাসার জায়গা থেকে। অর্থাৎ যে যেটাই বলুক, অনেকেই বলছিল এই তুফান যদি ঢাকা শহরের কোথাও তাকে পাই তার ঠ্যাং ভেঙে দিব। তো আমি সে বাপের বেটাতে সেদিন দেখতে গিয়েছিলাম যে আমার ঠ্যাং কে ভাঙতে আসে, তো একটাকেও খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ সিনেপ্লেক্সেও গেছি, প্রিন্স 2বার দেখেছি। সব মিলিয়ে প্রিন্স মুভিটা এতটা খারাপ না, কিন্তু খারাপ বানানো হয়েছে। সিন্ডিকেট কাজ করেছে, সিনেপ্লেক্সের সিন্ডিকেট কাজ করেছে। প্রথমত যদি সিন্ডিকেট না করে সিনেপ্লেক্সে মুভিটা রিলিজ ঠিক মতো দেওয়া হতো, তাহলে ব্যবসাটা এতটা আরো কিন্তু বাড়তো। মুভির ডাউনটা আসতো না। হ্যাঁ, ঠিক আছে, দেখি আরিয়ান ভাই তো যুক্ত হতে চাচ্ছে। এখানেও এই কালাপাটার সিন্ডিকেট অর্থাৎ শাহরিয়ার শাকিলটা, আমি সবসময় বলবো যে সাকিব ভাইয়ের প্রথম বর্তমান সময়ে সবচেয়ে বড় ষড়যন্ত্রের মূল হতা হলো এই কালাপাটার সিন্ডিকেটদের অন্যতম শাহরিয়ার শাকিল। আর এবং এই যে ওনারাই তো নিশুর সঙ্গে যে মাফিয়া ছবিটা গোত্র। তুলেছিল বাচ্চারা, নিশুর সঙ্গে যখন ছবিটা তোলা হয়েছিল তার বাসায় গিয়ে তুমি প্রতিবাদ করলো, আমরা প্রতিবাদ করলাম। পরের দিন আমাদেরকে নিয়ে কি পরিমাণ সোশ্যাল মিডিয়ায় তারা নোংরামি করেছিল। সাকিব ভাই ছবি তুলতে রাজি ছিল না, তাকে জিম্মি করে সেদিন ছবিটা তোলানো হয়েছিল। এবং এটা রিয়েল এবং বাস্তব। আজকে রায়হান রাফির কথাই সেটা ফুটে উঠেছে যে সব হয়েছে, একটা ছবি তুলে তো আমরা সেটা বুঝাতে চেয়েছি যে তাদের ঝামেলা শেষ হয়ে গেছে। যখন এখানে আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক সাহেব বললেন তানভীর তারেক ভাই যে তুমি সাকিবের কেরিয়ার শেষ করার চেষ্টা করছো, উনি উত্তরে কি বললেন, মানে হ্যাঁ না কিছু বলতে পারেন নাই। এটা তাণ্ডবের যে একটা ষড়যন্ত্রটা শুরু হয়েছিল, এটা তার প্রভাবটা কোথায় আসলো আমরা বরবাদে দেখলাম। এবারে কিন্তু সেই প্রোডাকশন হাউস সিয়ামকে নিয়ে ছবি বানিয়েছে। যে ছবির ডায়লগ গুলো, যে ছবির সিন গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় না, সেই ছবি কিন্তু কোনো অভিযোগ ছাড়াই সেন্সর দিয়ে দিয়েছে। অথচ বরবাদ আটকানোর জন্য কত বড় চেষ্টা করা হয়েছিল। সব ক্ষেত্রে শুধু সাকিব ভাই পিছনেই লেগে থাকে। আর যারা সাকিব ভাইকে নিয়ে চর্চা করে, আরে ভাই গঠনমূলক সমালোচনা করেন। আমি তাকে ভালোবাসি, সে ভুল করবে, সেটা যদি আমি না বলতে পারি তাহলে আমি কিসের ভক্ত? আমি তার ভুলকে হাততালি দিয়ে সাধুবাদ জানাবো, তার মানে তাকে আমি বিপদের দিকে ধাপিত করছি। তার আমি তো সে এটার ভক্ত হওয়ার উল্টোটাই প্রয়োজন নাই ঘটে আমার। এখানে, বুঝছেন? আমার হিরো কেন ভুল পথে আরিয়ান যাবে? ভাই। ওয়েলকাম আরিয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছোট ভাই আসছে অনেকদিন পর, আবার কালকে ফেরমে আসবে। ফারজানা আরিয়ান তুফানের ষড়যন্ত্র নতুন করে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকদিন স্ক্রিনশট দিয়ে পোস্ট করবে, বুঝছেন? না না, আমি প্রায় আসলে ফারজানার লাইভ গুলো দেখা হয়, এটা ইয়া না। আর আপনার লাইভ গুলো আমি দেখি এবং আপনার ঝাঁঝালো কন্টেন্ট গুলো আমার কাছে খুব ভালো লাগছে কাম ব্যাক করার, বিশেষ করে ফারজানার। আর আমি তো ভাবছিলাম যে ভাই কোনো আপনি কিছু করবো না। কামব্যাক শব্দটা বললেনই না, এটা আসলে সবাইকে কনফিউজ করা হয়। কামব্যাক শুধু বিপদে আছি। সুদিনে আমরা নাই, সুদিনটা ওদেরকে দিয়ে দিচ্ছি আরিয়ান। ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অনেকদিন পরে ফারজানার লাইভে জয়েন হয়েছি। অনেক সাকিবিয়ানরা বা ফারজানার যারা ফ্যান্স রয়েছেন তারা আসলে জয়েন করবেন, সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার কিছু ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়ন গুলো অবশ্যই শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে সাকিব ভাই সম্পর্কে দেখেন, আপনারা কিন্তু সাকিব খানের ফ্যামিলি মেম্বার অনেকেই, তো আপনারা শাকিব খানকে সাপোর্ট করেছেন, তার খারাপ সময়গুলোতে তাকে ইনফ্লুয়েন্স করেছেন, সাপোর্ট দিয়েছেন। আপনাদের কিন্তু একটা শাকিব খানের প্রতি দাবি থাকে, টান থাকে, আমাদেরও থাকে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে রায়হান রাফি বলেন, আপনার শাহরিয়ার শাকিল বলেন, অনেকে সমালোচনা করার আগে একটু সাকিব ভাই সমালোচনা করে নেই। সেটা হচ্ছে যে অ্যাজ এ স্টার, অ্যাজ এ সুপারস্টার, অ্যাজ এ মেগা স্টার, সাকিব ভাইয়ের যেভাবে চলা দরকার, সাকিব ভাইয়ের যেভাবে মেপে কথা বলা দরকার, সাকিব ভাইয়ের যেভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার বা একটু বিচক্ষণতার সহিত, গত কয়েকটা সিনেমার রিলিজ, প্রেস কনফারেন্স গুলা, তারপরে হচ্ছে যে আমার কাছে কেমন যেন মনে হয়েছে অনেকটা ম্যাচুরিটি লেভেল আসলে ধসে গেছে।
মানে কেমন যেন মনে হচ্ছিল যে উনি পারে নাই, বা যদি সত্যকে সত্য বলেন, তাসনিয়া ফারিন উনি যে ওনাকে নায়িকা বানিয়েছেন কিন্তু শাকিব খান নিজেই। কি কারণে? উনি মেরিল প্রথম আলো অনুষ্ঠানে যখন গিয়েছিলেন তখনই বুঝছিলাম যে ডাল মে কুছ কালা হ্যায়, উনি এখান থেকে তাসনিয়া ফারিনকে নিয়ে নেবেন। এবং এটা কেউ স্বীকার করেন আর না করেন, যারা আসলে বোঝেন তারা বুঝছিলেন যে উনি আসলে পরবর্তী প্রজেক্টে ওনাকে নিবেন। তো কয়েকটা প্রিন্স সিনেমাটা নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই যে ওইটার মেকিং করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করা হয়েছে, এবং এইটা হচ্ছে যে একটা ফিল্ম পলিটিক্স এবং বড় একটা পলিটিক্স। সেটা হচ্ছে, ভাই তুমি যদি আমার সিন্ডিকেটের মধ্যে থাকো তাহলে আমি দেখো যা বানাইতে পারি অন্য কেউ পারবে না। হুম সাকিব ভাই আপনি যেভাবেই বলেন না কেন, তার তো প্রি প্রোডাকশন কারা করবে, কালার গ্রেডিং কোথা থেকে হবে, বিজিএম কোথা থেকে আসবে, আপনার কি বলে গ্রিন স্ক্রিনের কাজগুলো কোথা থেকে করবে, A to Z তো আপনাকে একটা ফাইল দিতে হবে। শাহরুখের কাছে গেলে, আপনার তামিল ইন্ডাস্ট্রির কোনো একজন হিরোর কাছে গেলে অনেক কিছু নিয়ে জাস্টিফাই হয়, এরপর হচ্ছে সিনেমাতে ইয়া করে। আপনি তুফান করছেন, আপনি প্রিয়তমা করছেন, আপনি হচ্ছে বরবাদ করছেন, এরপরে আবার কি করছেন যে ছবিগুলো আছে। শাকিব খানের ছবি তো ফ্লপ হয় না, ফ্লপ করানো হয়। আহ, বারবার বলেছি যে আফরান নিশো বলেন, সিয়াম আহমেদকে এক্সক্লুসিভ ভাবে প্রমাণ করতে হলে বড় লাঠিটাকে ছোট করতে হবে, কারণ এই লাঠিটা আর বড় হবে না। তাহলে হুম বড় লাঠিটাকে যদি ছোট করে দেখা হয় তাহলে এই লাঠিটা অলরেডি বড় দেখা যাবে। তো সাকিব ভাইয়ের ভুল সিদ্ধান্তগুলোই ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় হুমকি। আর উনি যতটুকু টিকে আছেন একমাত্র তার এই যে ক্রেজি ফ্যান গুলা, আর এই যে আমরা যারা আছি বিপদের দিনের সাথী, সুসময়ের ষড়যন্ত্রকারী। যেমন আমার বোন হয়ে গেছে ষড়যন্ত্রকারী একটা সময়, তুফান ভাই তো অলমোস্ট এটার জন্য অভ্যস্ত, এখন আর নতুন কিছু না। আর আমার ব্যাপারটা, আমিও তো মার্কেট আউটই হয়ে গিয়েছিলাম। তো আলটিমেটলি অনেকের মুখোশ সামনে এসছে যে আসলে কে কি চায়। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে স্বার্থের ইন্ডাস্ট্রি। ম্যানলি হিরো মান্না ভাই বলে গিয়েছেন এফডিসিতে কোনো বন্ধু হয় না, এবং এইটা আমার মনে হয় কিয়ামতের আগ দিন পর্যন্ত থাকবে যে আসলে এফডিসিতে কোনো বন্ধু হয় না। আর সাকিব ভাইকে শুধু বললে হবে না যে উনি ষড়যন্ত্রের শিকার, উনি অপরচুনিটি দিচ্ছে। আপনি যদি আপনার হুম ঘরের চালা যদি ফুটো করে রাখেন, বৃষ্টির পানিতে ঢুকবেই। আপনি যদি আপনার রাইট। ম্যাচুরিটি লেভেল কমায় দেন তাহলে তো এই সুযোগটা তারা পাবেই। আপনি তাসনিয়া ফারিনকে প্রেস কনফারেন্সে যেইভাবে একদম ইয়া করতেছেন, আপনি ভাই মেগা স্টার, এই মেয়েটা আসছে, আপনি যখন এটা বলবেন আপনার বুঝতে হবে বাপ্পির মতন ছেলেবেলেরা এখন কন্টেন্ট ক্রিয়েটার। বাপ্পি হচ্ছে ফারজানা আমাদের এক ছোট ভাই, ঠিক করে কথা বলতে পারতো না, ওরে আমি হচ্ছে তোমার মনে করো যে এই নান রুটি খাওয়াইতাম আর কথা বলা শিখাইতাম। এই যে যে বাপ্পি হচ্ছে কিছুদিন আগে যে জেবা জান্নাতের সাথে ঝামেলা বাঁধায় ফেলছে, এগুলা সব আমার ছোট ভাই। তো এরা এদের দৌড় কোন পর্যন্ত জানি, তো এরা এখন প্রেস কনফারেন্সে থাকে। আমি অনেকের সাথে কথা বললাম আমাদের সার্কেলের সাথে, ফারজানা, যে কি হয়েছিল, মানে তোমরা আসলে এই ব্যাপারটা নিলা কেন? সাকিব ভাই তো এইভাবে মানে আসলে অনেকে হ্যাঁ আন্তরিকের সাথে নেয়, টাচ করে, এটা তার অভ্যাস মেয়া। তো জানো মানে কথা বলে কি, আমরা যখন গ্রুপ করলে কথা বলি আর সাকিব খানের কথা বলেছে এরকম, ইটস অ্যামেজিং, মানে মানে কথা বলছে ভাই এইভাবে একই স্টাইলে কথা বলে। হ্যাঁ, তো উনি হচ্ছে তাসনিয়া ফারিনকে ইনফ্লুয়েন্স করতেছিলেন। ইনফ্লুয়েন্স করতে গেলে কি হয়েছিল, তাসনিয়া ফারিনের যে অঙ্গভঙ্গি, ফারজানা এটা তুমি বুঝতে পারবা, সে কিন্তু ক্যামেরার সামনে ওইটা কিন্তু শো অফ করে দিছে টেকনিক্যালি, যে তিনি আসলে শাকিব খানকে ওইভাবে পছন্দ করছেন না, বা তিনি আসলে স্বাচ্ছন্দ্য ফিল করছেন না। এবং ওইখানের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ওইটাই ক্যাচ করছেন। যখন বাংলাদেশের প্রথম সারির কিছু অনলাইন মিডিয়া গুলো ওইটারে ক্যাচ করছে, যেমন কালের কণ্ঠ প্রথম আনছে কালবেলা, এরপরে হচ্ছে যে ওরা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা সাহস পেয়ে গেছে যে ঠিক আছে, এটারে আমার কাছে ফুটেজ আছে, আমি দিয়ে দিব। তো আলটিমেটলি যে কি পরিমাণ হাওয়া হয়েছে, আমি যখন আমার এলাকাতে গিয়েছি সেখানেও দেখি যে শাকিব খানকে নিয়ে সমালোচনা হচ্ছে, যারা আসলে কতদিন আগেও বরবাদ দেখার পরে, আমি আমি হুম দেখেছি আমাদের এলাকায় চায়ের দোকানে বরবাদ চললে অনেকে দাঁড়ায় যায়, এই হেভি সিনেমা, মানে প্রত্যেকটা সেক্টরে মনে হচ্ছে যে চোখ সরাতে পারবো না। তো সেই সুপারস্টার মানে কোথা থেকে কি হয়ে গেল, রাইট? রায়ান রাফির কথা যেটা আসছে, আমি আসলে ক্লিয়ার মেসেজটা আমরা জানি না, তবে আমি যেটা জানি সেটা আজকে আমি একটু বলে দেই আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের জন্য। সেটা হচ্ছে শাহরিয়ার শাকিলের অনেক কাছেরই একজন মানুষ, তিনিও প্রযোজক, তিনি ডিরেক্ট বলে দিয়েছেন যে ভাই, তিনিও শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছেন, আহ, এবং সেই সিনেমায় বুবলিও ছিল, আহ, এবং ভালো সিনেমা বানাইছে। তো উনি বলতেছে যে ভাই, এটা হচ্ছে পলিটিক্স, এবং এর ভালো প্রিন্টও ছিল, বা এটা আসতে দেয় নাই, মানে এটা হচ্ছে একটা বাধা, এটা অনেক বড় খেলা খেলছে। তো সেই খেলা সাকিব ভাই নিজেই ধরতে পারছে। তো এখন হচ্ছে এই সিন্ডিকেটের কাছে সাকিব খান জিম্মি, এবং সাকিব খানকে যদি বের করে আনতে হয়, আসতে হয়, তাহলে আবার এই সিন্ডিকেটের মাধ্যমে আসতে হবে। আদারওয়াইজ কাম ব্যাক করাটা
আমার কাছে মনে হচ্ছে ওই যে আবার আপনি সেই এই সিন্ডিকেটের বাইরে আবার অনন্য মামুনের কাছে দৌড়াবেন, অনন্য মামুন আবারও মূলা ধরেন, মানে এটা সুযোগ নাই। তো এখন হচ্ছে যে আপনি আপনাকে নিয়ে তো এটলি কুমার সিনেমা বানাবে না এখন, আর সেই শাকিব খানকে নিয়ে কি এটলি কুমার সিনেমা বানাবে? এখন একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী সিনেমা বানায়, তাইলে হচ্ছে কলকাতার থেকে ব্যাক করতে পারে। আদারওয়াইজ এদের যে আফরান নিশোকে শোকল্ড হিরো যাকে বলে, এই মানুষটাকে হিরো স্টাবলিশ করার জন্য যে একটা নীল নকশা ছিল, আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে একটা পার্ট। আর এই পার্টে আমার যে বোন এবং ভাই, বিশেষ করে ফরজানা এবং তুফান ভাই যে সাপোর্ট দিয়েছে, এটা সবচেয়ে বড় মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানবিকতার পরিচয় দিছে। কারণ আমি এক সময় ছেড়েই দিয়েছিলাম যে ফারজানা হয়তো বিপদেও সাপোর্ট করবে না, এখন হয়তো দেশের একজন মানুষের বিপদে প্রবাসীরা যেভাবে এগিয়ে আসে সেইভাবে ফারজানা আসছে। তবে এটা অবশ্যই শাকিব খান শুধু না, এটা হচ্ছে যে বাংলাদেশের না, এটা আসলে আসলে সেরকম নয়। এটা আমি আমি বরাবরই দেখুন, আসলে দিন শেষে ভাই এখানে আসুক, ভাই এখন ওখানে আছে, ফোন কল বলেন বা এখানে আসলে কথা বলেন, ভাইয়ের সাথে তো কথা মানে আসলে ভাই তো আমার এবং হ্যাঁ বাপ্পার কাছে হচ্ছে তিনি আমাদের ভাই। তো আসলে বারবার আমার কেন আসলে রাগটা হয় যে আমি ধরেন আপনি আমার ভাই, আমি আপনাকে কালকেও বললাম যে ভাইয়া এইটা এইটা এটা এরকম, আপনি কিন্তু এটা কইলেন না, এটা কিন্তু এরকম হবে। আপনি আবার দেখলেন ঘুরে ফিরে আজকের দিনে এসে আপনি ঠিক সেই বিপদেই পড়লেন, এবং আপনি আপনার কারণেই বিপদে পড়লেন। তা আপনি কাকে দোষ দিবেন? আমি কেন আসলে কাকে কাকে দোষ দিব? আমি তখন আসলে রাগটা হয় যে বলেও কোনো কাজ হয় না। এই যে অনেকে বলে না যে ওনার আশেপাশে কি আসলে কেউ থাকে না যে এতটুকু একটু সদ্বুদ্ধি দিতে পারেন? না, নো, থাকে ভাই, থাকে। কিন্তু আমি যখন নিজে বিপদের দিকে ধাবিত হচ্ছি হব, যতই ভালো বুদ্ধি আসুক ওটা কানে যায় না, ওটা কাজ হয় আসবে না, না। বুঝছেন? এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আল্লাহ, আমি দোয়া করি, খুবই আসলেই প্রচন্ড দোয়া করি যে সাকিব ভাই এই সময় এসে অন্তত একটু বুঝুক, একটু স্বাভাবিক থাকুক। তবে শাকিব খানের ভক্তদের আমার কাছে মনে হয়েছে ফারজানা স্বাভাবিক যে থাকার চেষ্টা করলে ওনাকে স্বাভাবিক থাকতে দেওয়া হচ্ছে না। এটা তো আমার কাছে মনে ডেফিনেটলি হচ্ছে উনি এটা। কিভাবে কামব্যাক করবে, সেই কামব্যাক করার জায়গাটা কিন্তু ওনারই জানা আছে, উনি আচ্ছা, পারবে। আমি মানে একটু শুনতে চাই, একটু প্রেডিকশন শুনতে চাই যে রকস্টার যে সিনেমাটা, আমরা যে কটা ফ্যানমেড ছবি বেশি আসছে, বাট একটা মনে হয় যিনি ডিরেক্টর আছেন উনি দিয়েছেন, পাবলিশ করেছেন, তো কি মনে হচ্ছে আরিয়ান ভাই বা তুফান ভাই, মানে রকস্টারটা কেমন, কি হতে পারে, কতটুকু কি মানে এই সিন্ডিকেটের বাইরে এসে? আমরা জানি সিনেপ্লেক্সে আবারও সেই একই হবে, একই ঘটনার আবারও বাস্তবায়িত আমরা দেখবো, বাট তারপরেও কতটুকু আশাবাদী আসলে? আরিয়ান ভাই মিউট হয়ে গেছে, আরিয়ান ভাই মিউট হয়ে গেছে, আমরা আরিয়ান ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে, মিউট মিউট। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ফোন আসছিল। তো মূল ব্যাপারটা হচ্ছে ফারজানা, তোমার রকস্টার সিনেমাতে কিন্তু শাকিব খানের কামব্যাক করতে হবে। এটাকে আসলে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ক্যারিয়ারের প্রশ্ন। এখানে কে ডিরেক্টর, কত বাজেট হবে, ডাজেন্ট ম্যাটার, বাট শাকিব খানকে কামব্যাক করতে হবে। আরেকটা বরবাদ ঝড় আমরা চাই যে ওই টাইপের হোক, একদম ফুল ফিল প্যাকেজ, যেখানে আসলে কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফারজানা, দেখো, তুমি স্বীকার করো আর না করো, আমরা কিন্তু একটা সময় বলেছিলাম যে তানজিন তিশাকে আনা হোক, যেহেতু কোয়েল মল্লিককে আমরা পাচ্ছি না। আমরা চেয়েছিলাম মিমি চক্রবর্তীকে আনা হোক, একটা কেমিস্ট্রি দেখি। মিমি চক্রবর্তী কিন্তু সেখানে সাকসেস, তোমাকে এটা বলতে হবে যে তুফানে সে যেই বিল্ড আপটা দিচ্ছে, ডেফিনেটলি সে ভাইয়া সাকসেস। এরপরে সাবিলা নূরকে নিয়ে যে ট্রাইটা করা হয়েছে, তোমার কাছে কি মনে হয়েছে সাবিলা সাকসেস? সত্যি যেটা এটা ওয়ার্ক করেনি, এটা আমি তাণ্ডবের পরেই বলেছি, ডিরেক্ট বলেছি যে এটা ওয়ার্ক করেনি সামহাও। সাবিনা নূর, আমি এখনো বলবো, আমি জানি না, সাবিনা নূর শুনলে মন খারাপ করলে করতে পারে, বাট এই সত্যটা সত্যই যে আমি এই যে রকস্টারে ওনাকে আবার নেওয়ার, আমি ফ্রুটফুল রেজাল্ট, আমি জানি না কি থেকে নিল। আমি আরিয়ান ভাই একটু ছোট্ট করে বলি যে সিনেমাটা এমন একটা জায়গা, আর উনি একজন সুপেরিয়র একজন হিরো, তো উনি কিন্তু এখন বারবার করে বলছি যে উনি এখন কোনো পরীক্ষা নিরীক্ষা জায়গায় নেই আর,
উনি মানে তাণ্ডবের পর প্রিন্সের পর এমন একটা সিনেমা যদি হাতে নেয় যে আবারও সেই একটা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার, নো, এটা একদমই একটা রিস্কফুল একটা অবস্থায় চলে যাবে। তো যেখানে তাণ্ডবের ফলাফলে ওই নায়িকা কতটুকু কি আমাদেরকে রেজাল্ট দিয়েছে সেটার উপর নির্ভর করে নিশ্চয়ই আপনি তাকে পরবর্তীতে কাস্ট করবেন। তো কি এমন রেজাল্ট হলো যেখানে বিশ্ব মানে যারা যারা যেখানে যেখানে তাণ্ডব মুক্তি পেয়েছে প্রত্যেকটা জায়গায় রেজাল্ট যদি আনা হয়, গড় করা হয়, সাবিনা নূর কিন্তু অন অ্যাভারেজ ভালো করেনি। তাহলে কোন পরিপ্রেক্ষিতে রকস্টারে তাকে নেওয়া হলো আমি সত্যি জানি না। এইখানে বড় একটা গ্যাপ হয়ে যাবে ফারজানা। দেখা যাচ্ছে যে সাকিব ভাই কামব্যাক করছে, বাট সাবিলার জন্য ওই ব্যাপারটা স্তীমিত হয়ে যাচ্ছে, বুঝছো? এখানে কিন্তু বড় একটা বাধা। এই প্রেডিকশনটা বলছি, তো এখন তো সুযোগ আছে। আমার কাছে মনে হয়েছে তুমি, আমি একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, কারণ অনেক দর্শক দেখছে যারা হয়তো আমাদের থেকে অনেক কিছু ভাবে। জওয়ান সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট শাহরুখ খানের। হুম জওয়ান সিনেমায় নয়নতারার অনেক সিন কেটে দেওয়ার পরে নয়নতারা বলছে যে আমার বলিউড সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেল, এরপরে আর এই 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 ধরনের বলিউড সিনেমাতে আমি আসবো না। তার থ্যাংক এগেনস্টে ইউ শাহরুখ খান, জাকির। হুম তার এগেনস্টে শাহরুখ খানের উত্তরটা ছিল এমন যে নয়নতারা জওয়ানের সিনেমার জন্য এমন কোনো একটা পার্ট না যে যেখানে অন্য কাউকে ইনক্লুড করা যেত না। নয়নতারার ওখানে যদি দীপিকাকে আনতো, শাহরুখ খান ওইটাকে নিয়ে সেম হিটটা করে দিত। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে শাহরুখ খান হচ্ছে এখানে গেম চেঞ্জার। হুম জওয়ানের গেম চেঞ্জারটা হচ্ছে শাহরুখ খান। এখানে নয়নতারাকে যেটা আছে ওই পুলিশি ক্যারেক্টার আরেকটা নায়িকাকে নিয়ে নিত, অনুষ্কা শর্মাকে নিয়ে নিত। মানে এফেক্ট করতো না আর কি, ওই হ্যাঁ, ক্যারেক্টারটা অতটা এফেক্ট ইয়া না, করা ওই যায়। নয়নতারার ওইখানে এতটা ইয়া হতো না। তো তার মানে কি, আর শাহরুখ খানের যে ইগো, এরপরে আর কোনো সিনেমা নয়নতারার সাথে শাহরুখ খানকে তুমি দেখতে পাবা না। তো আলটিমেটলি দেখো যে এই নায়িকাগুলা শাকিব খানকে ইয়া করে আলোচনা চলে আসছে, সো ভাই বাদ দিয়ে দাও। নায়িকা তো শাকিব খানের জন্য তো নায়িকার অভাব নাই। মিমি চক্রবর্তীকে কেন তুফানের পরে আবার আনা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সে মানে তো কেন সিনেমা আর করছে। করাই যাবে না তার সাথে কাজ, এরকম একটা কেন ব্যাপার কেন কেন? কেন তো করো সাবিলাকে। সাবিলা তো ফ্লপ, দরকার নাই আর। তুমি তোমার ক্যারিয়ার, তোমার এক একটা সিনেমা অনেক বড় স্বপ্নের একটা জায়গা থাকে, কারণ তোমার এই সিনেমা হিট হয়ে গেলে এই ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে। তো তুমি তো রিস্ক নিতে পারবে না এখানে। হ্যাঁ, তুমি তো এখানে রিস্ক নিতে পারবে না। কেন আবার সাবিলা চলবে না ভাই এখানে? এটা সালমান মুক্তার না, যা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মতো চালাই দিল বিভিন্ন ভালগার। এখানে সিনেমা ভাই, এখানে আমি সিনেমা দেখছি, আমি চাই যে নায়িকাটা হচ্ছে আমার নায়িকা। একটা মেয়ে হুম সিনেমা দেখতে হুম গেলে হুম চিন্তা হুম। করে নায়কটা হচ্ছে আমার নায়ক। তো সাকিব তো সেই মেয়েদের ইয়েটা তৃষ্ণাটা মেটায়, কিন্তু আমি তো একজন দর্শক। আমি যখন ওই মেয়েটাকে পছন্দই করতেছি না, তার মানে ও যা করতেছে আমার ভালো লাগতেছে না, তার হুম মানে আমার হুম একটা হুম হুম। সমালোচনা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আহ এইখানটায় সাবিলা নূরকে আনা ঠিক হয় নাই। আর তানজিন তিশার কথা যেটা বলবো, তানজিন তিশাকে নিয়ে আমি যখন কন্টেন্ট বানাইছি তখনকার তানজিন তিশা আর এই পরবর্তী সময়ে যে তানজিন তিশা সমালোচিত হয়েছে ফারহানকে নিয়ে, সমালোচিত হয়েছে ইমরানকে নিয়ে, এবং এরপরে তার বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের সাথে আলাপ আলোচনা, এই বিভিন্ন কথাবার্তা, এবং সেও দেখলাম যে একদম নায়িকা লেভেলের থেকে অনেকটা অগোছালো কথা বলতেছে। তো সেই নায়িকা নিয়ে তো চলবে না। আমি একটা কথা বারবার বলতেছি যে কলকাতায় কৌশানীকে নিয়ে কিন্তু আমি একটা সময় কথা বলছি, কিন্তু কৌশানী যখন বাংলাদেশের বিভিন্ন নায়কের সাথে কাজ করে ফেলছে, তখন আসলে কৌশানীর প্রতি ওই মার্কেটটা নাই। মিমি চক্রবর্তী কিন্তু সিনেমা পাইলেই কিন্তু করে না। না। তার মানে কি ওখানে একটা ডিমান্ডের জায়গা আছে। তো হুম। মিমি চক্রবর্তী এখন সিনেমা করবে কার সাথে? জিতের সাথে করবে, নাহলে সাকিব ভাইয়ের সাথে করবে। তাহলে সেই মিমি চক্রবর্তীকে আনা হচ্ছে না কেন? তুমি গুণী অভিনয় শিল্পীরে কেন তুমি চাইবা না? আমি কেন চাবো না ভাই? আমি তো দেখতে ভাই চাই। যদি না পারে, আরিয়ান ভাই যদি না পারে, তাহলে আমাদের প্রিয়তমার বরবাদের যে ইধিকা আছে তারই দরকার হ্যাঁ, পড়লে আনে। ইদিকা কিন্তু এই যে ইদিকার কথা তুমি বললা, ইদিকা কিন্তু আরেকটা ইদিকার কিন্তু একটা দর্শক মহল তৈরি হয়েছে ভাই। তো তুমি এটাকে অস্বীকার করে এখন তুমি আবার নতুন আরেকটা আনবা? এবং এটা এবং কি? আমি একটা কথা বলি আরিয়ান ভাই, ইধিকা ডেফিনেটলি সাকিব ভাইকে দিয়েই তো ইধিকার আজকের দিনের যত পরিচিতি, তাই না? ইধিকার পরিচিতি হ্যাঁ, ওখান থেকেই। তারপরেও আমি বলবো যে একজন সুপিরিয়র হিরো সুযোগ দিলেই যে সবাই কাজে লাগাতে পারে, আমরা সেটার কিন্তু বাস্তব উদাহরণ দেখেছি আমাদের দেশেই। তো ইধিকার মধ্যেও সেই পটেনশিয়ালিটি, ওই অ্যাক্টিং স্কিল প্রচুর আছে বলেই প্রচুর কিন্তু ও উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তো সেই সেই প্রচুর। তাহলে দক্ষতাটাকে কাজে লাগানো যাচ্ছে না কেন? সেটাই তো বলতেছি যে এখানে এখানে তো সাকিব ভাইয়েরও ল্যাগ আছে। সাকিব ভাই হয়তো নায়িকা সিলেকশনের ব্যাপারে তো সাকিব ভাইয়ের অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ একটা সময় রিয়াজের সাথে যখন শাবনূরের ঝামেলা হইলো সালমান পরবর্তী সময়, রিয়াজ বলতো সিনেমা হিট হয় আমার জন্য, শাবনূর বলতো যে না সিনেমা হিট হয় আমার জন্য। তখন কি কইলো? রিয়াজ শাবনূরের জায়গায় এন্ট্রি হিসেবে পূর্ণিমাকে চাইতো। হ্যাঁ। শাবনূর রিয়াজের জায়গায়
সালমান শাহকে চাইতো, রাগ করে সাকিব ভাইকে সুযোগ দিয়ে দিছিল, এবং সাকিব ভাই সেখানে তো রিয়াজের একদম শেষ করে দিল শেষ করে বাদল দিল। সিনেমার মাধ্যমে। পূর্ণিমার সাথে বিশাল আচ্ছা, কতটুকু আরিয়ান অভিনয় ভাই করার এবং সুযোগ তুফান পাইছে। ভাই, আপনাদের এই যে একজন দেখেন বাপ্পি হোসেন, উনি একটা ইয়ে লিখেছে, শাকিব খানের মুভি শাকিব খানের নামেই চলে, এখানে নায়িকাকে কেউ দেখতে যায় না। এই 2026-এ এসেও এরকম স্টুপিড টাইপের মেন্টালিটি নিয়ে যারা এই যে ভক্ত, শাকিব ভক্ত, এরাই হচ্ছে ওনার একমাত্র ক্ষতির কারণ, বুঝছেন? মানে এটা হচ্ছে যে অতি আবেগ, বুঝছো, অতি আবেগ। কারণ কি একটা জিনিস বুঝতে স্টুপিড হবে, গুলোর জন্যই আজকের এই দশা। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং এরা হচ্ছে যে কিভাবে হচ্ছে, আমি তোমাকে বলি, তুমি এদের সামনে সাকিব ভাই একটা মানে গ্যাপ, সাকিব খানের একটা উইকনেস তুলে ধরবা, তোমাকে আবার সেই দালাল বলে আখ্যায়িত করবে, ষড়যন্ত্র আই রিয়েলি করবে। ডোন্ট কেয়ার। মানে আরে এইটা এদের একটা অভ্যাস, ঠিক আছে, এটা একটা। কিন্তু এরা ভুলে যায় যে এই লোকগুলো বিনা মানে স্বার্থে কি পরিমাণ কাজটা করছে, এটা ভুলে যাবে। আর তুমি যে পরিমাণ আসো যে ওই গাইতে থাকবা, তুফান ভাই যে পর্যন্ত গাইছে সেই পর্যন্ত তুফান ভাই ছিল দেবতা, আর যখন তুফান ভাই বলছে তখন তুফান ভাই হয়ে গেছে অসুর। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে, সেইটা হচ্ছে একদম চলতেছে। একদম। এবং তুফান ভাই কিন্তু ওই রকমই, তুফান ভাই দেখো প্রত্যেকটা বিপদে তুফান ভাই কিন্তু দুম করে চলে আসছে। তুফান ভাইয়ের ভিতরে অনেক কষ্ট, তুফান ভাই যে বোঝে না। সাকিব একটা অনুভূতির নাম ছিল একটা সময়, আমি যে ছিল বলতেছি, কারণ মানে আমি ডেফিনেটলি শিওর হয়ে গেছি যে সাকিব ভাই এখন, সাকিব ভাইয়ের প্রতি মানুষ অনেকেই হতাশ হয়ে গেছে, এবং এটা চিরন্তন সত্য। একজন সুপারস্টার এবড়ো থেবড়ো কথাবার্তা কেন বলবে? একটা সুপারস্টার এবড়ো থেবড়ো কথাবার্তা কেন বলবে? একটা লেখা দেখেছিলাম, সাকিব ততক্ষণই সুন্দর যতক্ষণ পর্যন্ত সে চুপ থাকে। এটা কিন্তু সুন্দর একটা কমেন্টস করছিল, এটা যে তো লিখছিল। ছিল না আরিয়ান ভাই, এটা তো আসলে এই যে অনেক কথা আসলে জেনেও অনেক কথা বলা যায় না অন ক্যামেরা, বাট এতটুকু বলবো যে এই মানুষটা কিন্তু, হ্যাঁ কথা নিয়ে অনেক রকম থাকতে পারে, অনেকের কথার অ্যাপ্রোচ আমাদের অনেকের ভালো লাগে না, তবে উনি কিন্তু এই যে প্রিন্সেসে যে যে মানে কথাবার্তা বা যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে, উনি কিন্তু বরবাদ বলেন, উনি হচ্ছে আপনার তুফান বলেন, প্রিয়তমার পর রাজকুমার বলেন, উনি কিন্তু এভাবে বলে নাই, মোটামুটি গুছিয়ে বলেছে তো। হারলেনের আমরা অনেক অনুষ্ঠান দেখেছি, হারলেনের যত অনুষ্ঠান উনি করেছেন, উনি কিন্তু মোটামুটি যতটা পেরেছেন সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন। কিন্তু প্রিন্সে এসে কি হলো, এই যে সব জায়গাগুলো, এই যে এলোমেলো। আমরা বলি না আর আমি তো আশেপাশের অবাক হয়েছি যে মানুষজনের জায়গাগুলো। ওই দিনের যে প্রেজেন্টেশন, ফারজানা তুমি বিশ্বাস করো, যখন অপু বিশ্বাসদের সাথে শাকিব খান সবচেয়ে বেশি আলোচনায়, অপু বিশ্বাস এবং শাকিব খান দুইজনই প্রচুর পরিমাণ ক্রেজ, তখন হচ্ছে বাচ্চা চাষ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো ওখানে হচ্ছে আচ্ছা সাকিব ভাই গেল, অপু দিয়ে গেল, এবং সাকিব ভাই হচ্ছে যে ওইটায় আগারায় গিয়ে অনুষ্ঠানের নিচে গাড়িতে বসে আছেন। হ্যাঁ, কেন বসে আছে? ওইখানে তার এজেন্ট আসলেন, এসে বললেন যে ভাইয়ের ইচ্ছা অপুদি পুরস্কার নিয়ে চলে যাবেন, এবং তিনি পারফর্ম করবেন, তার পারফর্ম শেষ হওয়ার পরে সাকিব খান আসবেন পুরস্কার নিতে, এবং সাকিব ভাই ছোট একটা পারফরমেন্স করে চলে যাবেন। মানে দেখো তার গ্রাফটা কি। তার আমরা ওখানে বসে আছি, আমি বাপ্পির ইন্টারভিউ শেষ করেছি, আখি আলমগীরের ইন্টারভিউ শেষ করলাম, আমি ওই দিন হচ্ছে যে শাহানুর আপুর ইন্টারভিউ শেষ করলাম, চঞ্চল ভাইয়ের ইন্টারভিউ শেষ করলাম, কয়েকজনের সাথে আমরা প্রায় 15টার মতো আর্টিস্টের ইন্টারভিউ শেষ করেছি। সাকিব ভাই কিন্তু নিচে, আমরা জানি যে সাকিব ভাই গাড়ি থেকে নামবে না, কারণ তার এজেন্ট যারা আসছেন তারা বলছে যে অপু বিশ্বাসের পুরস্কার বিতরণটা শেষ হইলে, অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে তার পারফর্মটা শেষ হবে, এরপরে সাকিব ভাই আসবে, থ্যাংক অ্যাওয়ার্ড ইউ নিবে, জাকির পারফর্ম করে প্রশ্ন চলে করার যাবে। জন্য। হুম। ফারজানা শুনতেছো? হ্যাঁ হ্যাঁ। তো আমরা ভাইয়া অপেক্ষা, এবং একটা কেস সাকিব ভাই আসবে আসবে, সবার চোখ লিফটের দিকে, এই মনে আইলো এই মনে। তো তখন হচ্ছে যে কে যেন পারফর্ম করতেছিল, আমরা সবাই কাস্ট করতেছিলাম, হঠাৎ করে একজন শুধু এসে বলছে সাকিব ভাই লিফটে লিফটে। তো ওই অনুষ্ঠানের যিনি উপস্থাপক উনিও আসলে বোকা হয়ে গেল, হুড়মুড়ায় লোকজন পিছনে গেল, মানে ক্যামেরাম্যান নাই, ঠিক আছে। এখন মানে কে কার আগে গিয়ে হচ্ছে ওইটা ধরবে। এখন ধরবে, হ্যাঁ। আমি তোমার ভাই, আমি তো একটু মোটা গোটা, এখন ফারজানা আমি দৌড়াইতেছি কিন্তু আমি তো এগোইতে পারতেছি না, বুঝছো। এখন আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমি যেন ভাইয়ের এন্ট্রিটা পাই, কারণ আমি এই এন্ট্রিটা পাইলে আমি আমার অনেক গসিপে লাগাইতে পারবো। তাহলে ভাইয়ের এন্ট্রিটা কতটা দামি ছিল তো তখন। উনি ফারজানা আসলো, এবং ওনার যে হাঁটার স্টাইল, উনি হচ্ছে যখন ভিড় আস্তে 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 হাঁটে, একটু সুযোগ পাইলে উনি যে 4 কদম দেয়, ওই 4 কদম আমাদের জন্য 16 কদম হয়ে যায়। উনি কিন্তু প্রচুর পরিমাণ স্পিডে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো ভাই স্পিডে গেল, গিয়ে একদম, তখন তো বাপ্পি চৌধুরী একটা ভাবটাপ নিয়ে বসে আছে, অন্তরাত্মার প্রডিউসার উনি আছেন, উনি দুম করে ঢুকলো,
সোহানী ম্যাডামকে সালাম করে অ্যাওয়ার্ড নিতে চলে গেল, আলমগীর সাহেবকে বাবা বলে সম্বোধন করলো, পুরো মাপায় ফেললো। এরপর হচ্ছে নাম্বার 1 শাকিব খান সংটা হইলো, তিনি স্টে করলেন কতক্ষণ, অ্যাওয়ার্ড নিলেন সর্বোচ্চ হচ্ছে বক্তব্য দিয়ে 5 মিনিট, আর উনি পারফর্মটা করলেন 5 মিনিট। 10 মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষ করে আবার দ্রুত চলে গেলেন, আর বসলেন না। এবং আবারও সেই একই চিত্র, এবার হচ্ছে সাংবাদিকরা আগে থেকেই দিচ্ছে যে উনি যখনই হাঁটা শুরু করছে তখন কে আগে দৌড় মারবে, এবার সাকিবের আগে আগে লিফটে চলে গেছে সবাই। এইটা হচ্ছে সুপারস্টার ভাই, কিরেস কি, মানে সবাই তাকাই আছে যে এইটা কি সুপারস্টার। তুমি শাকিব খানকে অস্বীকার করতে পারো, তুমি শাকিব খানকে অপছন্দ করতে পারো, তুমি শাকিব খানের ফ্যান নাও হতে পারো, কিন্তু শাকিব খান যে বাংলাদেশের ওয়ান ম্যান আর্মি বাংলা চলচ্চিত্রের জন্য, এটা তুমি অস্বীকার করতে পারো না। শাকিব সাকিব তখন থেকে এত ক্রেজ। আলমগীর সাহেব একটা সময় কন্ডেম করছিল শাকিব খানকে, সেই আলমগীর সাহেবকে যখন বাবা বলছে আলমগীর অশ্রু সজ্জল, আলমগীরও জানে, আলমগীর সাহেবও জানে যে শাকিব কি। ফারুক সাহেব তো মৃত্যুর আগে বলেই দিল, আমার বন্ধু হাসান হেয়া কি এই সময়ের মনুরা বুঝে, আরিয়ান হেয়া কি এই ইতিহাস কি এই সময়ের মনুরা জানে? এইগুলো দেখে নাই তো কি সাকিব, কি সাকিব কি হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, এগুলো আমার খারাপ লাগে। আজকে শাকিব খানের কিছু কিছু বোন আছে, এরা কিন্তু শাকিব খানের দ্বারাই কিন্তু পরিচিত হয়েছে। উইদাউট, আমি কোনালকে ডাইরেক্ট বলছি, কোনাল আপু শাকিব খান ছাড়া একদম জিরো। এই কোনাল আপুকে এই ক্রেসে আছে শাকিব খান, এই কোনাল আপুর জন্য শাকিব খান অনেক বড় ভূমিকা। কোনো একদিন হয়তো দেখা যাবে যে একটা সিনেমায় মনে হচ্ছে যে কোনালকে দরকার নাই, কিন্তু পরিচালক চিন্তা করছে কোনাল, শাকিব ভাই বলে দিল যে না কোনাল দরকার নাই, শ্রেয়া ঘোষাল কেন, এই কোনাল পরবর্তীতে দেখবা যে শাকিব খানের একদম খেলা ইনস্ট্যান্ট পাল্টে যাবে। হ্যাঁ, তার মানে কি শাকিব খানের এখানে বন্ধু কেউ নাই, এখানে হচ্ছে শাকিব খান একটা প্রোডাক্ট। আমি তো এটা বরাবরই বলেছি, স্বার্থের দুনিয়ায় ওনার আশেপাশে যারা আছে, স্টিল আমি বারবারই বলি যে আজকে আমি এটা অন ক্যামেরায় বলছি, ইনক্লুডিং আমাদের সবার বাবা মাই, আরিয়ান ভাই কিছু আমরা, এটা কিন্তু সত্য বুঝছেন, লজিক্যাল সবসময় ভাবা উচিত যে আপনি যতক্ষণ দিতে পারবেন, আপনার যতক্ষণ ওই অ্যাবিলিটি থাকবে একটা পরিবারকে ম্যানেজ করা, সবকিছু মানে একটা কেন্দ্রের মধ্যে রাখা, আপনি যখন ওই কেন্দ্রবিন্দুতে থাকবে সবাই আপনার পাশেই থাকবে। আপনি যখনই ওই কেন্দ্রবিন্দু থেকে একটু ছিটকে যাবেন, দেখবেন খুব কাছের মানুষ, একদম পুরো রক্তের যে কানেকশন গুলো, ওগুলোও তো ফিকে হয়ে যায়। সেখানে তো এই মানুষগুলো অনেক দূরের চ্যাপ্টার। ওনার লাইফেও এই কথাগুলো প্রচন্ড ভাবে সত্য, প্রচন্ড ভাবে সত্য। একটা কথা তো ভুলেই যাই, মানে আসলে ফারজানা মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে যেমন আমরা লাইভ করতেছি, লাইভে স্ক্রিনের দিক যখন তাকাই আমার লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? দেখো আমি আর তুফান ভাই এক কালারের হয়ে গেছি, মানে আমরা দুই ভাই কালো, আর আল্লাহ তোমার দেখো কত ফর্সা বানাইছে। দেখো আমার যদি ফর্সা হইতে হয়, আমার কিন্তু আমার আর তুফান ভাই তোমার গাইডলাইন লাগবে, বিকজ অফ তুমি এই জায়গাটা এক্সপার্ট। এখন ফারজানা আমি যদি তোমার গাইডলাইন না নিয়েই আমি চিন্তা করি যে না কালকে এইটা মাখবো ওইটা মাখবো, তাহলে দেখা যাচ্ছে আজকে যাও আসি, কালকে আমার আরেকটা মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। মূল ব্যাপারে কেন গেলাম, কালাপাটা কোথায় স্মরণ করতেছো? এইটাই এইটাই আমি ভাইয়া কিন্তু ধরে ফেলছে। তো কালাপাটার সাথে আমার তো ঝামেলা আছে, কালাপাটার যে রেকর্ডিংটা তার সাথে আমার, এটা আমি কবে ছেড়ে দিব, তখন কালাপাটা পড়বে আরেক বিপদে। আমি তোমাকে বলি মালেক আফসারি সম্পর্কে একটা কথা বলি ফারজানা। মালেক আফসারি যখন পাসওয়ার্ডটা হিট হইলো, পাসওয়ার্ড সিনেমাটা তুমি যদি এখন দেখো বরবাদ এবং তুফানের পরে, তোমার কাছে মনে হবে এটা কি বানাইছিল মালেক আফসারি, কিন্তু তুমি ওই সময়ের যে ভাইবটা, তুফান ভাই তো ওই সময় সাক্ষী, তুমি জানো না ফারজানা, মানুষ কুরবানির গরুর মাংস দিয়ে নিয়ে হলে গেছে। হ্যাঁ, এবং এই নিউজটা যখন আসছে তখন আরো মানুষ করছে কি, ওই একবার সিনেমা দেখছে আরিয়ান ভাই রিপোর্টে বলবে যে আমি অন্তপক্ষে ইয়া নিয়ে গেছিলাম, মানে কি বলে ওই পোলাও নিয়ে গেছিলাম, ও আবার বাড়ি দিয়ে পোলাও নিয়ে আবার সিনেমা দেখতে গেছে। মানে মানুষের একটা বিশাল একটা, এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। মালেক আফসারি 3টা ছবি থেকে কপি করছে, প্রত্যেকটা ইয়া কাট 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 করে বানাইছে, নাম দিছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের কোনো ইয়াই দেখায় নাই। পাসওয়ার্ড বলতে যে ইয়াটা তো কিছুই বোঝায় না, শুধু একটা পেন ড্রাইভ দিয়ে বোঝা যাচ্ছে এটা পাসওয়ার্ড। আরে ভাই নাম তো পাসওয়ার্ড, পেন ড্রাইভ। আল্লাহ কি জগা খিচুড়ি, এগুলো খাইছে মানুষ। বিশ্বাস করবা না যে এই ছবিটা সুপার ডুপার বাম্পার হিট হয়েছে, এবং এই মালেক আফসারি এই ছবি করার পরে সে কি ক্রেজ ফারজানা এফডিসিতে মালেক আফসারি আসছে, বাপরে মালেক আফসারি দিয়া। এই মালেক আফসারি তারপরের ঈদেই মানে কোরবানি ঈদেই যখন ওনাকে সিনেমা দেয় নাই,
আচ্ছা, এইটাতে কোন আরিয়ান, খালি শাকিব খানের এগেনস্ট আরিয়ান কিছু ভাই নেই। না, আরিয়ান ভাইয়ের জন্য তুফান ভাই একটা প্রশ্ন মানিক করেছে যে আরিয়ান ভাই ভারতের ওই মহিলা কি সত্যি নিউজ দেয় না, আপনার কাছে আমি জানি না কেন জানতে চেয়েছে মানিক, বাট জানতে চেয়েছে। এইটা কি হচ্ছে যে মোটা মেয়েটার সম্পর্কে জানতে চাইলো কিনা পৌশালী? দেখো পৌশালী, আমি না ওনাকে এখন চিনি না, চিকন নামটা। হয়ে গেছে, এখন চিকন। হ্যাঁ হ্যাঁ, তবে উনি বিজনেসম্যান, ওনারা দুই স্বামী স্ত্রী আসছে বিজনেস করতে, এবং এই বিজনেসে আমি তো মার্কেটেই নাই, এই বিজনেসের ওনাদের প্রথম মার্কেটের ইয়া ছিল হচ্ছে ফারজানা। এই কারণে উনি প্রথমে ফারজানাকে সমালোচনায় ফেলতে চাইছে, এবং উনি জানে যে ফারজানা যদি এই ব্যাপারটা থেকে চলে যায় তাহলে অডিয়েন্স গুলো উনি ক্রিয়েট করতে পারবে, এবং এই ধরনের জন্য উনি অনেক রসালো কথাবার্তা বলে। যেমন এখন পর্যন্ত তিনি আমি, ফারজানা বা তুফান ভাই যে চিরসত্য কথাগুলো আনি, উনি এইটা আনে না। হ্যাঁ, তো তার মানে এইটা না যে কখনোই অন্তত আনবেও না, কখনো আনবে না, হ্যাঁ কারণ আনলে শুনেন আরিয়ান ভাই, কিছু আছে ছেলেগুলো এরা হচ্ছে টাকা পায় ডিরেক্টর প্রডিউসারের কাছ থেকে, সেটা ওদের কাছে এই 2000ও অনেক বড় টাকা আচ্ছা পায়। আর বাকি যে ব্যাপারটা ওখানে থাকে হচ্ছে আমি ইন্টারভিউ নিব, একটা ভালো একটা কানেকশন থাকবে, তো দুইজনে দুই ধরনের ইন্টারেস্ট, দুইটা পক্ষের দুইটা ইন্টারেস্ট আলাদা, এটা কখনোই আমি পারবে না। কালাপাটা সম্পর্কে একটা কথা বলি, যে আমি জাস্ট মিনিট। এমডি সুজনকে বলি, আরিয়ান তো দালাল কমেন্ট করছে। আরিয়ান দালাল না, আরিয়ান তোর বাপ। আরিয়ান সম্পর্কে তো ধারণা আছে। আজকে তুই যে সাকিবিয়ান সাকিবিয়ান করে লাফাচ্ছিস, এই সাকিবিয়ানদের পিছনের মূল কাহিনী, ইতিহাস লেখক কারা ছিল, কে ছিল? মিস্টার সুজন, তোমাদের মতো কুলাঙ্গারদের জন্য আজকে আমরা আজ পর্যন্ত একটা মানে শিক্ষিত মার্জিত ফ্যান বেস তৈরি করতে পারলাম না, ইডিয়েট গুলোর জন্য। আমি আমরা আমি সব সময় ফারজানা, চেয়েছিলাম, আমাদের যে প্রচেষ্টা ছিল, ফারজানার যে প্রচেষ্টা ছিল, আরিয়ানের যে প্রচেষ্টা ছিল, যে সাকিব ভাইয়ের জন্য একটা স্ট্যান্ডার্ড অর্থাৎ মার্জিত একটা ফ্যান গ্রুপ তৈরি হোক। করেছিলাম কিন্তু তুফান এই ভাই, জি বরবাদ পর্যন্ত এটা ছিল, বাট খুব মানে কষ্টের সাথে বলছি যে শিক্ষিত জায়গাগুলো থেকে কন্টেন্ট ক্রিয়েশনও হতো, শুরু করেছিল। একদম স্পষ্টত আমার লাইভে কমেন্ট গুলো আছে যে তারা প্রিয়তমা থেকে যেভাবে আমি স্টার্ট করেছি, এরকম প্রচুর নর্থ সাউথ থেকে স্টার্ট করে ইস্ট ওয়েস্টের যারা আছে এআইইউবি স্টুডেন্ট পর্যন্ত তারা ইন্সপায়ার হয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিল। তারা তো এখন নেই, যে মানে ওই শ্রেণীর যে যারা সিনেমাটা দেখতে যেত সিনেপ্লেক্সে তারা পর্যন্ত এখন আস্তে আস্তে করে কমে যাচ্ছে, এবং এটার একমাত্র কারণ হচ্ছে এই যে কিছু অতি উৎসাহী সাকিব ভক্ত। ফারজানা, আমি তো এই আফনান আফনান একটু আসো। সরি, ফারজানা, আমি তো নাক মুছতে মানে ঠান্ডা লাগছে। দেখো, আমি অনেক সময় অনেক কিছু বলি না, কিন্তু আমি তোমাকে ডিরেক্ট বলি যে হ্যাঁ, আমি কিন্তু লর স্টুডেন্ট। আমি কিন্তু লতে ভর্তি হয়েছি, মানে প্রায় বছর খানিক হলো স্টাডি করি, ভালো মোস্ট লাগে। ওয়েলকাম, মোস্ট তুফান ভাইকে দেখে আর কি ইয়া করলাম, তো অলমোস্ট পড়তে হচ্ছে। ওই বইটা দাও তো, ওই উপরে বইটা ছিল। তো আমি একটা কথা আমি বোনকে সাক্ষী রেখে বলতেছি যে আমি হচ্ছে সেই ছেলে, যেই ছেলের কে শুধু আফরান নিশোর সাথে মানে আহ আফরান নিশো আমাকে ইন্টারভিউ দিবে এই জন্য সে লাঞ্চের দাওয়াত দিয়ে বসে আছে। 2টার সময় রায়হান রাফি ফোন দিছে, সিন দিয়ে ছেড়ে দিছি। 4টার সময় আমি SMS দিছি যে ভাই আমি ব্যস্ত, ডক্টরের কাছে আসছি, আজকে আসতে পারবো না, আমি যাই নাই। আর এখন ওই অনেকে দেখি যে রায়হান রাফির সাথে একটা ছবি তুলে পোস্ট করতে পারলে বিরিয়ানি আফরান খায়, নিশোর সাথে, বিরিয়ানি তো আমরা বিরিয়ানি খেতে গিয়েছিল, বিরিয়ানি, সে গল্প তো আরে জানো মনে বিরিয়ানির হয়। কথা তুইলেন না তুফান ভাই। তো আমি যেই যেই ভাইরা কমেন্ট গুলা করতেছে তাদেরকে একটু দেখাই, দেখো ভাই, মাস্টার্স শেষ করেছি কিন্তু 2017 সালে, আর এখন হচ্ছে এই যে দেখো আমি কিন্তু লতে পড়তেছি। তো আমরা কিন্তু ভাই এই অজপা গাড়া মানে গা থেকে উঠে আসা মানে একদম অস্পষ্ট কোনো ফ্যামিলিকে বিলং করি না। আমরা শাকিব খানকে হচ্ছে হৃদয়ে ধারণ করছিলাম ভাই। আজকে যে শাকিব খান সুপারস্টার, সেই সুপারস্টার শব্দটার পেছনে একটা অক্ষরের দাবিদার হলেও কিন্তু আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। তোমরা আজকে যারা ফ্যান হয়েছো, সেখানে কিন্তু আমাদের বড় একটা অবদান আছে। হ্যাঁ, আর এখানে আমরা, তোমরা যে পৌশালীর কথা বলবা, ওরকম কথা আমরাও বলেছি। একটা সময় বড় বড় মিডিয়ার সাথে লড়াই করছি, এখন তো পুরো ফিল্ড ফাঁকা করা, এখন লড়াইটা করবা কার সাথে? লড়াই তো কিন্তু করেই নাই সত্যকে, কারোর সাথে, লড়াই তো করেই নাই, আসছে লড়াই তো করোই নাই ভিডিও কারো। বানাইছে, এই আর কি। লড়াই আর কি, লড়াই তো হয়ই নাই। অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো নাই বলি। তো
এই আফরান নিশোকে আনছে কারা, এখানে বড় একটা ইয়ে আছে। ফারজানা তুমি কি একটা জিনিস মানে ধরতে পারছো, সেটা হচ্ছে যে আহ সুরঙ্গের একটা ক্যারেক্টার হচ্ছে মাসুদ। তো এই মাসুদ রে তুমি হুম দেখো যে সিয়ামের ছবি বলো, শাকিব খানের ছবির মাধ্যমে কিন্তু আনা হচ্ছে, মানে ওইটাকে একটা চরিত্র বানানো হচ্ছে, একটা এইটা একটা গেম প্ল্যান, মানে হচ্ছে যাতে নিশোকে তুমি মনে ধারণ করো, কিন্তু দর্শক নিতে যাচ্ছে না, কোনোভাবে কাজ হবে না। সাকিব ভাই যেই পর্যন্ত বেঁচে আছে সেই পর্যন্ত নিশো কখনো সুপারস্টার হতে পারবে না। আরিফিন শুভ কিন্তু গেছে, হুম এখনের ছেলেপেলেরা বুঝতেই পারবে না আরিয়ান যে কিছু আরিয়ান কিছু নায়ক। আরিয়ান এখানে অ্যাকর্ডিং দ্য লয়ের স্টুডেন্ট হিসেবে আমি অর্ডার পয়েন্টে আসতে চাই। 3 মুভি করে কাউকে সুপারস্টার তকমা দেওয়াটা বোকামি ছাড়া কিছুই না। আর নিশু কেন, নিশু যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ করে তারপরে সে কোনোদিন সুপারস্টার হবে না। তাকে সুপারস্টার বানানোর একটা সিন্ডিকেট যে প্রচেষ্টা করছে তারা অযথা ব্যর্থ। এখানে তুমি দেখো আমাদের বাংলা সিনেমার সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক শাহ, তিনি কিন্তু 26 বছর তার স্টারডম বাংলা চলচ্চিত্রে রক্ষা করতে পেরেছিলেন। সেই জায়গায় সাকিব ভাই কিন্তু 27-এ পা রাখছে তার স্টারডম নিয়ে। তো সাকিব ভাই যে সাকিব ভাই, এখন হুম সাকিব ভাইকে বুঝতে হবে। আজকে শাহরুখ খানকে দেখো, তার পিএস এপিএস থেকে শুরু করে, তার স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে, তার স্বাস্থ্য মানে দেখাশোনা, তার খাওয়া দাওয়া, এভরিথিং ইজ, যে তার আশেপাশে যে লোকগুলো আছে প্রতিটি বিষয় যেভাবে খেয়াল রাখা হয় তাকে। সাকিব ভাই প্রিন্সের প্রেস কনফারেন্সে আসবে, সকাল থেকে তাকে তৈরি করবে তার ম্যানেজার, তার আশেপাশে যারা থাকে তাকে কোন স্ক্রিপ্টে কথা বলবে, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কিভাবে বলবে, তাকে কি প্রস্তুতি নিতে হবে, এটা টোটালটাই রেডি থাকবে। সাকিব ভাই ঘুম থেকে উঠছে 4টার দিকে, নিয়ে বলছে ভাই আপনার একটা কনফারেন্স আছে, চলেন গাড়িতে উঠেন, নামেন, নামলো, আর উনি কনফারেন্স দিলেন। সাংবাদিকরা বললো যে ভাই আপনার একটা ক্লোজ ছবি নিব। উনি 2 নায়িকাকে 2 হাত দিয়ে জড়াই ধরে নিয়ে আসলো। ওনার হাতে তো চোখ ছিল না যে হাত কোথায় লাগলো না লাগলো, সেটা নিয়ে বাংলাদেশে তুলপাড় ঝড় তুলে দিল যে সাকিব খান নায়িকার পেটে হাত দিছে। হোয়াট ইজ দিস? এটা কি? একজন নায়ক তো নায়িকার কো আর্টিস্টের সাথে তার নানান রকমের ইয়ে হতেই পারে। এটা ব্যাড টাচ না ভালো টাচ? এটা তো তুমি হলুদ সাংবাদিক, তুমি বলছো ক্লোজ ছবি নিবা, আবার তুমি সেটাকে বিস্ফোরণ ঘটাই দিলা। একজন ম্যাগাস্টারের সম্মান কিভাবে তোমরা হানি করছো, দেশের সংস্কৃতির ক্ষতি কতটা করছো। আর আমরা যারা সাকিব ভক্ত নামে পরিচয় দান করি, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কি করলাম? আমরা আবার নেগেটিভ বলছি, নেগেটিভটাকে পজিটিভলি বলার প্রচেষ্টা করে সাকিব ভাইকে ছোট করার চেষ্টা করতেছি। এটাকে আরো কি করতেছি, আগুন মানে ঢেলে, ওই মানে আগুনের মধ্যে মানে পেট্রোল ঢেলে দিচ্ছি। মানে তোফান ভাই এটাই হলো ব্যাপারটা হচ্ছে আমাদের এমন, বর্তমান অবস্থা। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার বাড়ির কাজের যে আপু বা ভদ্র মহিলাটা আছে, সে তার জ্বর হইছে, তো আপনি তাকে কিছু টাকা দিচ্ছেন ওষুধ কেনার জন্য। আমি শিরোনাম করছি যে এই দেখুন কাজের মেয়ের সাথে কি করলেন তুফান। মানে ওই আমি শিরোনামে আপনারা পছন্দ ফেলছি বিস্তারিত যাওয়ার আগেই। এখন অনেকে চিন্তা করবে এই যে কাজের মেয়ের সাথে তুফানের, এই তো মূল ব্যাপারটা হচ্ছে যে মানে সাকিব খান যে ওনার টাচ করছে এই নিউজটাই উনি শাকিব খানের থেকে মানে টাচ করে যত না আলোচনা হয়েছে, ওনার আলোচনা আরো বেশি মানুষ জেনে গেছে। হ্যাঁ এরাই হচ্ছে শাকিব খানের ভক্ত। হ্যাঁ, আর এই যে যে গাধা মূর্খ কিছু অডিয়েন্স আছে, এরা আবার এদেরকে ইনফ্লুয়েন্স দেয়। আমার ছোট ভাই শিমুল খানের একটা গ্রুপ আছে, এদের আবার মেসেঞ্জার গ্রুপ আছে, কে কোন কন্টেন্ট দিবে এটা আবার এরা বলে দেয় যে এই কন্টেন্ট দিছে, আর ওই কন্টেন্টের পর ওরা আবার ইয়া করে। এবং একই লোক শিমুল ভাই বিগ ফ্যান, শাকিব খান সুপারস্টার 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 ইটি দিয়ে টিয়া ওই একই কমেন্ট বারবার লিখতেছে। আর শিমুল খান তো চিন্তা করতেছে কি হইতেছে, আমার ছোট ভাই উজ্জ্বল্লা ও ফড়াই ফেলাইতেছে, ওয়াসিমা ফড়াই ফেলাইতেছে। তার মানে মনে হচ্ছে জুতা যে পিটাইছে, এরাই বলতেছে যে না যে জুতোতে পিটাইছে এটা চামড়ার জুতো না, এটা 1 নাম্বার জুতো না। মানে তোমার ভাই বুঝেন, জুতোর বাড়ি আমি খাইছি, কিন্তু ওরা হচ্ছে জুতোটাকে 1 নাম্বার কিনা এটা নিয়ে আসে। এখানে যে আমি জুতোর বাড়ি খাইয়ে ফেলছি, মানে এদের কি অবস্থা, এরা চিন্তা করেন। মানে মাঝে মাঝে লজ্জা লাগে যে এই পর্যন্ত ভালো একটা ফ্যান বেস তৈরি করতে পারে নাই। আজকের লাইভে আমি আপনাকে বলে দেই, আমি ফারজানাকে বিন্দু মাত্র ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না। ফারজানা কন্টেন্ট বানানোর পরে আমেরিকার মতো একটা ব্যস্ত নগরী, ব্যস্ত শহর এবং পৃথিবীর সবচেয়ে উন্নত যে কান্ট্রি, সেই কান্ট্রিতে থেকে যখন উনি সবচেয়ে দামি সময়গুলোতে ভিডিও মেক করছে সাকিবের পক্ষে, তখন একটা অডিয়েন্স চিন্তা করছে যে না আসলে সাকিব তো দামি কিছু। অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফারজানাকে ফলো করছে, আমরা ফ্যান বেস দেখেছি।
একটা চ্যালেঞ্জ ছিল যে ফারজানা শাকিব খানকে নিয়ে ভিডিও না বানাইলে সাকসেস হবে না। ফারজানা বুঝাই দিচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি পারে না পারে। কয়েকদিন আগে আমি দেখতেছিলাম, মানে আপনার শর্ট ভিডিও দেখতেছিলাম, তো ওইখানে দেখি যে জৈনিক এক ব্যক্তি ফারজানার একটা স্পিচ নিয়ে ছাড়ছে এবং মিলিয়ন ভিউ হয়েছে, মিলিয়ন। তো আমি দেখলাম যে সেখানে কমেন্ট গুলো কারা করতেছে। তো সেখানে বিশ্বাস করেন, সেখানে আমি ভাই সুপারস্টার বিগ ফ্যান শাকিব নাম্বার 1 শাকিব খান, এই কমেন্ট গুলো আমি পাই নাই। এই যে কমেন্ট গুলা এবং বাংলা ভুলের কমেন্ট গুলা দেখলে বোঝা যায় যে এরা কোথা থেকে আসছে, ওরা কোথা থেকে আসছে। তো তার মানে কি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবকিছুই পারে। আমার লাইফে যে কটা হিট কন্টেন্ট আছে একটাও শাকিব ভাই কিনিয়ে না। আমি ড্রাগন নিয়ে আমার অনেক হিট কন্টেন্ট আছে, আমার বাজার নিয়ে আছে, আমার অসুস্থ রোগী নিয়ে আছে, আমার বিভিন্ন সমসাময়িক ব্যাপার নিয়ে আছে। বাট শাকিব খান একটা সিম্প্যাথি জায়গা, শাকিব খান একটা ওই যে স্পর্শকাতর জায়গা ছিল। এই আর এখন কি যে আসলে বিষয়টা মূল বিষয় আরিয়ান, যে মূল বিষয়টা টপিকটা আমরা আলোচনা করছি এখানে, ডলার বিভিন্ন ভাবে কামানো যায়। ওই হিরো আলম টাইপের লোকদেরকে নিয়ে ভিডিও বানালে ডলার কামানো যায়, কিন্তু শাকিব খান ইজ এ ইনস্টিটিউট অফ ফিল্ম ইন্ডাস্ট্রি। শাকিব খানকে নিয়ে গবেষণা করার সময় আসছে। যদি আমরা আমাদের বাংলা সংস্কৃতি এবং চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশের সংস্কৃতির কাছে, তাহলে শাকিব ভাইকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, অবশ্যই সম্মান জানাতে হবে এবং তাকে নিয়ে হিসেব নিকেশ করে কথা বলতে হবে। সে হোক প্রযোজক, হোক ডিরেক্টর, হোক আর্টিস্ট, হোক না কেউ, হোক না ভক্ত। তো সেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে এবং শাকিব ভাইকে সতর্ক হতে হবে। তার একজন ভালো গুণী এবং জ্ঞানী একজন মানুষ তার পাশে দরকার সব সময়। এই মানুষটা তাকে খুঁজে বের করতে হবে। যদি ওই 200 টাকা দিয়ে পাতা কিনে এনে খেয়ে একটা কলকিতে টান দিয়ে সাকিব ভাইকে পরামর্শ দেয়, ভাইয়া আপনি এটা করেন, আর ভাইয়া যদি ওই কথা শুনে আবারও সে একই কাজ করে, তাহলে সাকিব ভাই আগামী দিনগুলো অন্ধকারের দিকে পতিত হবে নিশ্চিত। একজন ভক্ত হিসেবে আমরা খুবই কষ্ট পাবো সেটা। আমরা চাই না সাকিব ভাই আর অন্ধকারে পথ হাঁটুক। সাকিব ভাই উজ্জ্বল নক্ষত্র, তার আলোয় আলোকিত হোক বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা ভাষাভাষী মানুষের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এটাই আমাদের চাওয়া হৃদয় থেকে একদম। একদমই আসলেই তাই। তো এই আশাবাদেই আসলে আমরা থাকতে চাই। সব খারাপের মাঝেও সাকিব ভাই নিজের ভালোটা বুঝুক, নিজের ভালো পাগলও বোঝে। তো সেক্ষেত্রে উনি তো সুস্থ মানুষ, তাহলে উনি একটু বুঝুক, যত দ্রুত বুঝবে ততই ভালো। তবে রায়হান রাফির এরকম একজন ডিরেক্টরের যে সাহসটা প্রকাশের জায়গাটা হয়ে গেল, এটা কিন্তু সাকিব খানের জন্য খুব ভালো সংবাদ না। ঠিক আছে, এটা শাকিব খানের জন্য মোটেও কোনো ভালো সংবাদ না, এটা খুব খারাপ সংবাদই যে এই সাহসটা তিনি অলরেডি দেখিয়ে ফেলেছেন। আর তার চেয়েও আসলে দুঃখের ব্যাপার হচ্ছে সাহসটা দেখাতে পেরেছেন মানে আমাদেরই মতো এই কিছু নামধারী শাকিব ভক্তদের জন্য। কারণ উনি ভালো করে জানেন এখানে ফারজানা নেই, উনি খুব ভালো করে জানেন এখানে তুফান নেই। তো ডিরেক্টলি মানে একদম কাট টু কাট কথা বলে ওনার এটার প্রতিবাদ করবার মতো এখানে নেই। যারা আছে তারা রাফির ভক্ত, যারা আছে তারা শারিয়া শাকিলের ভক্ত, যারা আছে তারা এই যে মাফিয়া চক্রান্ত দল তাদেরই ভক্ত, এরা কেউ শাকিব খানের ভক্ত না। যার কারণে শাকিব খানের স্বার্থ সংরক্ষণ এদের কাছে প্রায়োরিটি তো নাই, কোনো কিছুর মধ্যেই পড়ে না। ঠিক আছে, এই মানুষগুলোকে আপনাদের আগে বের করতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। শাকিব খানকে যদি আপনারা আসলেই আর সেভ করতে চান, কারণ সামনে রকস্টার আছে, এই রিস্কটা নিয়েন না। প্রিন্সে আমি একটা কথা আজকেও বলে দিচ্ছি, কথাগুলো তো পরবর্তীতে সত্য হয়, তো এটা আগে থেকেই ধরে রাখবেন। প্রিন্সে আপনারা কতটুকু কি চক্রান্ত দেখেছেন, কতটুকু কি নীল নকশা দেখেছেন, কিচ্ছু হয়নি। রকস্টারকে ঘিরে যা হবে এটাকে আগে থেকেই যদি সামাল দিতে চান, তাহলে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিবাদ গড়ে তুলুন এই চক্রটার বিরুদ্ধে। নট অনলি একটা মানুষ, রাফি নো, এই যে পুরো যে চক্রান্তটা আছে, এই চক্রান্ত এখন অনেক বড়, অনেক ডালপালা ছড়িয়েছে, প্রচুর ডালপালা ছড়িয়েছে। কাউকে এখান থেকে আপনি বাদ রাখতে পারবেন না, ঠিক আছে, মানে কাউকে না। বিএফডিসি থেকে শুরু করে মহিলা পুরুষদের ষড়যন্ত্র খুব 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 সন্নিকটে চলে আসছে। আপনারা যারা সাকিব ভাইয়ের ভক্ত রয়েছেন, ডায়াট ফ্যান রয়েছেন, তৈরি থাকুন এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। আমরা কিন্তু তৈরি আছি। ঠিক আছে, তো এই আর কি। আমি তো অন্তত রেগুলার কোনো কিছু করছি না, তবে ডেফিনেটলি আল্লাহ না করুক ওনার খারাপ সময় কখনোই না আসুক, এটাই আমরা চাই। তবে যদি এরকম কিছু হয়ও, তাহলে যতটুকু যা বলার তো বলবো, কিন্তু আসলে আপনাদেরই যারা সুখের সময় এই যে কন্টেন্ট করে এসে এত এত কথা বলে, তাদেরকে একটু বলুন যে এখন থেকেই যেন তারা
সঠিক ওয়েতে অন্তত সেই প্রতিবাদের জায়গাটা তৈরি করে। ঠিক আছে, অন্তত পক্ষে এই এত বছর যে শাকিব খানকে নিয়ে ভিডিও করে ইনকামটা করছে না, তো এই সময় এসে শাকিব খানের এরকম একটা মানে আগামীতে এরকম একটা বিপদের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, এই সময়টাতে যেন মানে ঘাড়ে হাত দিয়ে সবাই একসাথে মিলে মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া একটা বার্তা অন্তত তৈরি করতে পারে যে শাকিব খানকে মানে অগ্রাহ্য করে কোনো কথা এই ইন্ডাস্ট্রিতে বলা যাবে না। আপনারা গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু তাকে অন্যায়ভাবে মানে অপমান করে কোনো কথা আপনারা কেউ বলতে পারবেন না, এইটা শক্তভাবে বলতে হবে। আদারওয়াইজ রকস্টারের কপালেও কিন্তু খুব খারাপ কিছুই লেখা আছে। ওকে, তো যারা এখনকার সময় কন্টেন্ট করছে তাদেরকে এই কথাগুলো বলুন, তাদেরকে এভাবে অন্তত কিছু কন্টেন্ট তৈরি করতে বলুন। আদারওয়াইজ রাফি যে সাহস দেখিয়েছে, এই সাহস দুদিনের একটা ডিরেক্টর এসেও দেখাবে। জাস্ট 2 দিনের একটা ডিরেক্টর, মানে শাকিব খানের ডিরেক্টরও হওয়া লাগবে না, ওই সোকল কারোর ডিরেক্টর হয়েও সে শাকিব খানকে নিয়ে এরকম উক্তি দিতে পারবে, কারণ এটা এখন নর্মালাইজ হয়ে যাচ্ছে। এই যে নর্মালাইজ হচ্ছে, এটা একজন সুপিরিয়র বাংলাদেশের শাকিব খানের জন্য খুব খারাপ একটা ব্যাপার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই আর কি। থ্যাংক ইউ। আসলে ভাইয়ার তো লাইন মনে হয় কেটেই গেছে, আরিয়ান ভাইয়ের আমি ইয়ে করে দিলাম, আরিয়ানের লাইন কেটে গেছে। তো সেটাই সর্বশেষ তুফান আমি ভাই। যে কথাটি বলবো, ফারজানা, আবারও তোমাকে স্যালুট জানাই যে তুমি সবসময় সত্যের সাথে ছিলে, সত্যকে প্রকাশ করতে দ্বিধা করনি, ভয় করনি, সত্যকে উন্মোচন করতে ভয় করনি, এবং কারো রক্তচক্ষুর দিকে তাকিয়ে কথা বলার যে তোমার স্পিড কমানো বা কাউকে ভয় পাওয়া, এই জিনিসটি আমি তোমার মাঝে দেখিনি। তোমার যে সাহসিকতা আগামী প্রজন্মকে যে বার্তা দেয়, এটা আসলে তোমার কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। সেই সাথে আমাদের বাপ্পা যেভাবে তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তোমার সর্বাত্মক ভাবে, বাপ্পা তো অবশ্যই একটা সম্মান পাওয়ার ইয়ে রাখেই। বাপ্পাকে অনেক অনেক ভালোবাসা, দোয়া রইলো তোমাদের দুজনের জন্যই। সেই সাথে সাকিব ভাই জন্য হৃদয় থেকে সবসময় রক্তক্ষরণ হয়। আমাদেরকে যেভাবে কালার বানানোর প্রচেষ্টা করেছিল এই কি নেস্টি গোষ্ঠী দলটা, তারা নিজেরাই এখন নিজেদের গর্তে পড়ে গেছে, নিজেরাই তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখি আমি মাঝে মাঝে কি পরিমাণ তাদেরকে রোস্টিং করা হয় বা কি পরিমাণ তাদেরকে নিয়ে কথাবার্তা বলা হয়। যে ভাই, লোভ লালসা ছেড়ে দেন, যদি ভালোবাসা বাঁচতে চান কাউকে পুরোপুরি ভাবে ভালোবাসেন। এই নাটক অভিনয় করে $2 কামানোর জন্য আর নিজেকে বিক্রি করে এগুলো করা যাবে না। আর বিশেষ করে যারা সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানান, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, যারা সাকিব ভাইয়ের ভক্ত বা ফ্যান হিসেবে দাবি করেন, তারা কোনোদিন নেক্সট টাইমে প্রডিউসার বা পরিচালকের সঙ্গে যোগাযোগ করবেন না। আপনারা যেটুকু খবর পাবেন এসকে ফিল্মের মাধ্যমে, যেটুকু খবর পাবেন সাকিব ভাইয়ের মাধ্যমে বা সাকিব ভাইয়ের গ্রুপগুলোর মাধ্যমে বা সাকিব ভাইদের বড় বড় গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে, সেটুকুই প্রচার করবেন। একটা সিনেমার অতিরঞ্জিত মিথ্যাচার ছড়াবেন না। সাকিব ভাইয়ের একটা সিনেমা, প্রিয়তমা সিনেমা, 2.5 থেকে 3 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কি করছি, 10 লাখ 12 লাখ টাকা বানিয়ে 12 কোটি টাকা বানিয়ে দিয়েছি। এরকম মানে হিউজ পরিমাণ একটা মিথ্যাচার করানো হয়। এইগুলো মিথ্যাচার করাটা আসলে সাকিব ভাইয়ের জন্য একটা বড় ক্ষতিকর। তো আগামী দিন সাকিব ভাই কাম ব্যাক করবে, রকস্টার অবশ্যই ব্লকবাস্টার মুভি হবে আশা করি, যতই ষড়যন্ত্র হোক। দিন শেষে ফারজানা যেটা বললো সেটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, চিহ্নিত করতে সুদিনের কুকির। একদমই তাই। আমি জানি না তুফান ভাইয়ের ওখানেও হয়তো নেটওয়ার্কের সমস্যাই হচ্ছে। তো যাই হোক, আসলে এইটাই কথা। সব শুভকামনা, সব শুভকামনা এবং শুভেচ্ছা শাকিব খানের রকস্টারের জন্য। আর